আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 এর প্রথম ক্লাসে। আজকে আলোচনা করব চ্যাপ্টার 5, দেখতে পাচ্ছ তড়িৎ চুম্বকীয় আবেশ বা তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। এই চ্যাপ্টারটি মোটামুটি ছোট আছে, অন্য চ্যাপ্টারের তুলনায় এত বেশি বড় না, কম ক্লাসেই শেষ করা যাবে। সো তোমরা সবাই কেমন আছো সবাই একটু জানাও। সো অনেকদিন পর তোমাদের সাথে দেখা, তাপগতিবিদ্যা, তারপর হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের পরে আজকে দেখা হচ্ছে চুম্বকের আরও একটি চ্যাপ্টারে। সো আশা করি তোমাদের প্রস্তুতি ভালো চলছে। ভালো মতো প্রস্তুতি এখন থেকেই আসলে নিতে হবে, কারণ তোমরা ইতিমধ্যেই দেখেছো যে এইচএসসি 25 কিন্তু রেজাল্ট নিয়ে খুবই স্ট্রাগল করছে। তোমাদেরও কিন্তু দিন এগিয়ে আসছে, অনেকেরই প্রিটেস্ট শুরু হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, হয়তো বা সামনেই হয়ে যাবে। তারপরে কিন্তু টেস্ট এবং তারপরে কিন্তু খেলা শুরু হবে। সো আশা করি তার আগেই তোমরা খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখবে। সো অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস। সো প্রথম ক্লাসে সবাইকে আরও একবার স্বাগতম। সো তোমরা সবাই যুক্ত হয়ে যাও, এবং ইতিমধ্যে আমাদের সাথে 7 জন যুক্ত হয়ে গেছো। ঠিক আছে, বাকিরাও যুক্ত হতে থাকো ইনশাল্লাহ। আমরা শুরু করি আমাদের চ্যাপ্টারের আলোচনাটি। পুরো চ্যাপ্টারটি আমরা কিভাবে পড়ব, অ্যাজ ইউজুয়াল যে আমরা খুব শুরুতেই জেনে নেব পুরো চ্যাপ্টারে আমাদের কি কি কন্টেন্ট আছে, এবং তারপরে আমরা একটা একটা করে শুরু করব আলোচনা। প্রথমে আমরা বেসিক ক্লাসগুলো শুরু করব আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করতে, যেহেতু ছোট চ্যাপ্টার আমাদের হচ্ছে। তারপরেও আমরা হচ্ছে 3টা পর্বে আমরা শেষ করব। সো 3টা পার্ট হবে আর কি। সো 3টা পর্ব হবে, এবং একটু আমরা বড় ক্লাস নেওয়ার চেষ্টা করব যেন 3টা পর্বে আমরা ভালো মতো শেষ করি। এবং প্রথম 2 পর্বে আমরা এই চ্যাপ্টারে যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, এবং আমরা আলাদা একটা ডেডিকেটেড ক্লাসই রাখবো সিকিউ এমসিকিউ সলভ করার জন্য। এবং তুমি খেয়াল করে দেখবে টেস্ট পেপারে যে এই চ্যাপ্টারে খুব বেশি সিকিউ তুমি পাচ্ছ না আসলে, কারণ যেহেতু এই চ্যাপ্টারটি আসলে তোমাদের পূর্ববর্তীতে শর্টস সিলেবাসে আসলে ছিল না। সো এই জন্য দেখবো খুব বেশি প্রশ্ন পাচ্ছ না। তারপরে আমরা যে সকল প্রশ্ন হয়েছে সমস্ত প্রশ্ন আমরা সলভ করব, এবং যে সকল প্রশ্ন এখান থেকে আসতে পারে সেগুলো সলভ করব। সো তুমি যদি জানতে চাও যে ভাই এই চ্যাপ্টার থেকে কি যখন ফুল সিলেবাস পরীক্ষা হতো তখন কি এখান থেকে প্রশ্ন আসার চান্স কেমন, সো সেটাও তোমাকে একটু আইডিয়া দিয়ে রাখি। ফুল সিলেবাসের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার চান্স একটু কম, কারণ বিগত বছরগুলোতে যখন ফুল সিলেবাসের পরীক্ষা হতো, এটা মোটামুটি দেখা যেত যে ম্যাক্সিমাম বোর্ডে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেনি। তবে কিছু কিছু বোর্ডে কিন্তু এসেছে আলাদাভাবে। হ্যাঁ, সো এক বছরে কোনো বছর দেখা গেছে সব বোর্ডে এসেছে, এবং কোনো বছর এমন দেখা গেছে যে চুম্বকের সাথে মিক্স করেও আসতে। সো এরকম হতে পারে। সো তোমাদের বেলায় পরীক্ষা কারণ বুঝতেই পারছো যেহেতু চ্যাপ্টার হচ্ছে তোমাদের 10টা 11টা, এবং সেখান থেকে প্রশ্ন আসবে 8টা। সো কোনো না কোনো চ্যাপ্টার তো বাদ যাবে। সো মাঝে মাঝে এই চ্যাপ্টারটা বাদ যায়, বা অন্য কোনো চ্যাপ্টারও বাদ যায়। এই চ্যাপ্টার কোনো বছর সববারই আসে। হ্যাঁ, সো এরকম হতে পারে। সো একটা আইডিয়া রাখলাম যে কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন কখনোই বাদ যায় না। তাপগতিবিদ্যা, চলতরিৎ, এগুলো থেকে কখনো বাদ যায় না। বিগত বছরে চলতরিৎ থেকে একটু বাদ গেছে আবার। সো কিছু চ্যাপ্টার আছে কখনোই প্রশ্ন বাদ যায় না, এই চ্যাপ্টারটা তাদের মধ্যে পড়ে না। ছোট একটা চ্যাপ্টার আমরা খুব সুন্দরভাবে শেষ করব। প্রশ্ন আসুক না আসুক আমরা 100% প্রস্তুতি নিয়ে রাখবো, যেন যে কোনো মুহূর্তে তুমি এই চ্যাপ্টারটা তোমার একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে, সো সেভাবে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো সেভাবেই পড়ে রাখো, যেন এখান থেকে প্রশ্ন আসলে যে কোনোভাবেই তুমি উত্তর করতে পারো, এবং অ্যাডমিশনে তো লাগবেই। সো আশা করি বুঝতে পেরেছো। সো আমরা প্রথম 2 পর্বে এই চ্যাপ্টারটির বেসিক জিনিসগুলো আলোচনা করব, এবং তারপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা সিকিউ এমসিকিউ সলভ করব। ঠিক আছে, সেরকম আর কি। আমরা আজকে এবং নেক্সট ক্লাসে শুধু বেসিক জিনিসগুলোই আলোচনা করব, তারপরে আমরা আলাদাভাবে প্রশ্ন সলভ করব, এমসিকিউগুলো সলভ করব। ঠিক আছে, সো আশা করি চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছো আমরা কীভাবে চ্যাপ্টারটি শেষ করব। যেহেতু ছোটো চ্যাপ্টার আসলে চাইলে 2 ক্লাসেও শেষ করা যায়, তারপরে আমরা 3 ক্লাসে শেষ করব। ঠিক আছে, সো দেখো আমাদের এই পুরো চ্যাপ্টার আসলে আলোচনা থাকবে কি নিয়ে। নাম থেকে দেখতে পাচ্ছ যে তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। তার মানে এখানে তড়িৎ চুম্বক আবেশ এইটা একটা পার্ট, এবং দিক পরিবর্তী প্রবাহ এটা আরও একটা পার্ট। দিক পরিবর্তী প্রবাহটা কি, যে আমরা বাসা বাড়িতে যে আমাদের এই যে বিদ্যুতের লাইন, বিদ্যুৎ আমাদের আসে, এই যে প্রবাহটা এটা হচ্ছে এসি কারেন্ট
তোমরা সকলে জানো এসি কারেন্ট, ডিসি কারেন্ট নাম শুনছো। সো সেই এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। সো আমরা সেটা শিখব। তার আগে আমরা আজকে আলোচনা করব বিশেষ করে তড়িৎ চুম্বকীয় আবেশ, এই অংশটা যতটুকু পারা যায় আমরা আজকে আলোচনা করে রাখবো, ঠিক আছে। সো তড়িৎ চুম্বকীয় আবেশ, সেই তড়িৎ চুম্বকীয় আবেশের মধ্যে কী কী আছে সেটা আমি আলোচনা করব। সো তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো, আশা করি ইতিমধ্যেই 17 জন যুক্ত হয়ে গেছো, ঠিক আছে। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, ক্লাস করো ইনশাল্লাহ। সো আমরা শুরু করি, চলো, ঠিক আছে। সকলেই তাহলে রেডি, আমরা চ্যাপ্টারটি তাহলে শুরু করি, কেমন? সো মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের আজকে লেখার তেমন কিছু থাকবে না, আমি বোর্ডে অনেক কিছু লিখে দেবো, বোর্ডে অনেক কিছু চিত্র দেখাবো, ভালো মতো বুঝবে। এবং এই চ্যাপ্টারের সূত্রগুলো খুবই ছোটো ছোটো, সুন্দর সুন্দর, ঠিক আছে, ইজি হবে তোমাদের জন্য। সো অন্য চ্যাপ্টারের মতো এত বেশি প্যারা তুমি খাবা না, ঠিক আছে। তো চলো শুরু করি। সো চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। এই চ্যাপ্টারে আলোচনা আছে, দেখো, তড়িৎ চুম্বক আবেশ। হ্যাঁ, সো তড়িৎ চুম্বকীয় আবেশ, এটাকে তড়িৎ চুম্বক আবেশ বা তড়িৎ চুম্বকীয় আবেশ আমরা বলি। সো এই আবেশ, এই জিনিসটা কি, আবেশ প্রক্রিয়া জিনিসটা কি, সেটা আমরা বুঝবো। এবং এটা বোঝার আগে আমরা আরও কিছু জিনিস একটু এখান থেকে বুঝে নিব, শিখে নিব। সেটা হচ্ছে, তার আগে আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স বলে একটা জিনিস আছে, সবাই খাতায় লিখে ফেলো এই চ্যাপ্টারের আউটলাইন, যে কী কী টপিক তোমাকে শিখতে হবে। সো তোমাকে শিখতে হবে হচ্ছে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স বলে একটা জিনিস আছে, সেই চুম্বক ফ্লাক্স, যেটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, সেই চুম্বক ফ্লাক্স কি সেটা আমরা শিখবো ফার্স্টেই। তারপরে আমরা শিখবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, এই জিনিসটা কি। হ্যাঁ, সো এই জিনিসটা কীভাবে কি হয়, পুরো ঘটনা আমরা শিখবো। এবং এটা শেখার পরে তুমি এই জায়গাটায় তড়িৎ চুম্বক আবেশের সূত্র পাবা, এবং সেই সূত্র দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে, ঠিক আছে। সো বিজ্ঞানী ফ্যারাডের সূত্র। সো সেই ফ্যারাডের সূত্র আমরা শিখবো, তড়িৎ চুম্বক আবেশের বিজ্ঞানী ফ্যারাডের সূত্র আমরা শিখবো এখানে। তারপরে আমাদের এই চ্যাপ্টারে আরও থাকবে, খেয়াল করো, ফ্যারাডের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, অর্থাৎ লেন্জের সূত্র একটা চলে আসবে। ফ্যারাডের সূত্র আমি আলাদাভাবে সেটা নাম লিখতেছি, এটাকে ফ্যারাডের আসলে তৃতীয় সূত্র বলা হয়, সেটাকে আমি বললাম যে লেন্জের সূত্র, ঠিক আছে। সো ফ্যারাডের সূত্র, লেন্জের সূত্র সবাই আমার সাথে লিখে ফেলো, খাতায় নোট করা হয়ে যাবে একেবারে। সো ফার্স্টে আমরা চুম্বক ফ্লাক্স, সেই জিনিসটা শিখবো। তারপরে তড়িৎ চুম্বক আবেশ ব্যাপারটা কি সেটা আমরা বুঝবো, ফ্যারাডের সূত্র জানবো, লেন্জের সূত্র জানবো। এরপরে এই ফ্যারাডের সূত্র অর্থাৎ তড়িৎ চুম্বক আবেশের যে ব্যবহার, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। সেই ব্যবহারটা কি, সেটা একটা ব্যবহার হচ্ছে আমাদের ট্রান্সফর্মার। তোমরা অবশ্যই ট্রান্সফর্মার নাম শুনেছো, অনেক সময় তোমরা বৃষ্টির দিনে বা অনেক সময় খেয়াল করেছো, অনেকে বলে যে আমাদের পাশের কি হয়েছে, যে পাশের খুঁটিতে, যে কারেন্টের যে খুঁটি, সেখানকার ট্রান্সফর্মারটা ব্রাস্ট করেছে, হ্যাঁ, বলেন এরকম। সো এই ট্রান্সফর্মার তো তোমরা নাম শুনেছো, তোমার ছবি দেখাবো, সমস্যা নেই। সো তড়িৎ চুম্বক আবেশের এই ব্যবহারটা হয় ট্রান্সফর্মারে। সো ট্রান্সফর্মারটা কী করে সেটা আমরা জানবো। ট্রান্সফর্মারের পাশাপাশি আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের, যে এটাকে আমরা বলি জেনারেটর। তোমরা দেখেছো জেনারেটরে কী হয়, কারেন্ট চলে গেলে জেনারেটর চলতে থাকে এবং আমরা কি তড়িৎ প্রবাহ পাই। সো এই যে এই তড়িৎ চুম্বক আবেশের ব্যবহার করেই কিন্তু সেই জেনারেটরটা বানানো হয়েছে, এবং সেই জেনারেটরে যে আমরা কারেন্ট পাচ্ছি, সেই কারেন্টটা কি, সেই কারেন্টটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। তো আমরা লিখতেছি কথাটা যে জেনারেটর, ঠিক আছে। সো জেনারেটর, এবং সেই জেনারেটরে আমরা যে হচ্ছে এসি কারেন্ট পাচ্ছি, হ্যাঁ, বা আমাদের বাসা বাড়িতে যে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট ইউজ করি, সেটা সম্পর্কিত অনেক কিছু জিনিস আমরা জানবো, ঠিক আছে। এটার সমীকরণগুলো জানবো, এটার সর্বোচ্চ প্রবাহ, সর্বনিম্ন প্রবাহ বা কার্যকর প্রবাহ কীরকম হয়, সেই জিনিসগুলো আমরা জানবো। এসি কারেন্ট বিপজ্জনক নাকি ডিসি কারেন্ট বিপজ্জনক, সেগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে। সো জেনারেটর, এসি কারেন্ট, এটা আমরা জানবো। এবং এই এসি কারেন্ট নিয়ে লাস্ট তোমার আলটিমেটলি জিনিসগুলো শেষ হবে। এসি কারেন্ট নিয়ে একটা পুরো অংশ থাকবে, এখানে আমরা কিছু লিখবো না, ঠিক আছে। সো আশা করি চ্যাপ্টারটার আউটলাইন বুঝতে পেরেছো, ঠিক আছে। সো চুম্বক ফ্লাক্স, তড়িৎ চুম্বক আবেশ, ফ্যারাডের সূত্র, লেন্জের সূত্র, ট্রান্সফর্মার, জেনারেটর, এবং জেনারেটর থেকে আমরা আসলে পড়বো কি, আসলে এসি, অর্থাৎ হচ্ছে আমাদের এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। অল্টারনেটিং কারেন্ট নিয়ে আমরা এখানে পড়াশোনা করবো সরাসরি। সো আমি এখানে এই এসি কারেন্ট লিখে রাখলাম বা জেনারেটর লিখে রাখলাম, সমস্যা নাই। সো আশা করি বুঝতে পেরেছো পুরো চ্যাপ্টারের আলোচনা, পুরো চ্যাপ্টারে কী কী নিয়ে আলোচনা থাকবে, এই কয়েকটাই মাত্র টপিক আসলে। সো এইটা আসলে এই ফ্যারাডের সূত্র আসলে লেন্জের সূত্রের মধ্যেই, লেন্জের সূত্র ফ্যারাডের সূত্রের মধ্যেই চলে যায়, তারপরে আমরা আলাদাভাবে লিখেছি, তুমি যেন বুঝতে পারো, ঠিক আছে। এই হচ্ছে চ্যাপ্টার, আশা করি তোমরা আইডিয়া পেয়েছো। এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের আউটলাইন। তো চলো আমরা এখন একটা একটা করে শুরু করি। আমরা লাস্টের দিকে তোমাদের কমেন্টগুলো দেখবো, কমেন্টের ফোনটা একটু চার্জ শেষ হয়ে গেছে, তো তোমাদের কমেন্টগুলো লাস্টে দেখবো আমি, ঠিক আছে।
ওকে ফাইন। সো আশা করি সবাই ক্লাসে মনোযোগ দিয়ে শুনবা। আজকে ক্লাসটা তোমাদের খালি শোনার জন্যই আর কি, খুব একটা বেশি তোমাদের লিখতে হবে না, কারণ অনেক আমাদের ইকুয়েশন কম আসবে। সো আমরা চলো বুঝি, আগে ফার্স্টে বুঝি। তো চ্যাপ্টারটার নাম তড়িৎ চুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। তো এই জিনিসটা শেখার আগেই তড়িৎ চুম্বকীয় আবেশ, এই যে আবেশ প্রক্রিয়ার কথা বললাম আমরা, এর একটা প্রক্রিয়া, তড়িৎ চুম্বকীয় আবেশ একটা প্রক্রিয়া। হ্যাঁ, সো এই প্রক্রিয়াটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে চুম্বক ফ্লাক্স এই জিনিসটা কি। তো চলো আমরা সেটাকে বুঝি, ঠিক আছে? সবাই খাতায় টাইটেল দিয়ে ফেলো, চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স। এখন চুম্বক ফ্লাক্স বলতে তুমি আসলে কি বুঝো? তুমি এই সংজ্ঞাটা পরে, তুমি এই বইয়ের সংজ্ঞাটা তুমি পরে বাদ দাও, বইয়ের সংজ্ঞাটা তুমি বাদ দাও, আগে তুমি বুঝে নাও যে চুম্বক ফ্লাক্স জিনিসটা কি। চুম্বক ফ্লাক্স জিনিসটা কি সেটা আমরা বুঝে আসো। যেমন তোমরা নিশ্চয়ই নাম শুনেছো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কি বলতাম যে তড়িৎ বলরেখা। চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন তুমি কি করবা, যখন তুমি একটা দণ্ডচুম্বক রাখবা, সাপোজ এই তুমি একটা দণ্ডচুম্বক রাখলা, একটা মনে করো চুম্বক তুমি রাখলা। চুম্বকের ক্ষেত্রে কি থাকে আমরা জানি যে হচ্ছে এরকম নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে, তাই না? চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে, এতটুকু তো আমরা জানি। এবার আমরা যেটা কল্পনা করে নিই যে এই যে এখানে একটা চুম্বক রাখলাম, আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার মানে এখানে আসলে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয় কিভাবে? এখানে চুম্বক বলরেখা বের হয়। এই যে আমাদের সাউথ পোল এবং নর্থ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু, এই যে উত্তর মেরুটা রয়েছে, এই উত্তর মেরু থেকে চুম্বক বলরেখা বের হয়। হ্যাঁ, চুম্বক বলরেখা এভাবে করে, চুম্বক বলরেখা এভাবে করে বের হয়। তার মানে উত্তর মেরু থেকে এরকম চুম্বক বলরেখাগুলো এভাবে বের হয়। এই যে চুম্বক বলরেখাগুলো বের হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমরা চুম্বক ফ্লাক্স পড়বো। তার আগে একটা ঘটনা শুনে রাখো যে এই যে আমাদের দণ্ডচুম্বক যদি থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু তো চুম্বকের থাকে, সেই উত্তর মেরু থেকে এই বলরেখাগুলো বের হয়, চুম্বক বলরেখাগুলো বের হয় এবং এই দক্ষিণ মেরুতে কিন্তু প্রবেশ করে। তার মানে সকল উত্তর মেরু থেকে এভাবে বের হয় এবং দক্ষিণ মেরুতে এভাবে করে প্রবেশ করতে থাকে। ঠিক আছে, এর হচ্ছে বদ্ধ বক্ররেখা। আমরা বলি যে চুম্বকের ক্ষেত্রে এই রেখাগুলো কি বদ্ধ, কারণ কি দেখো উত্তর মেরু থেকে বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করছে, এটাকে আমরা বলি যে বদ্ধ বক্ররেখা। তার মানে চুম্বকের ক্ষেত্রে যে চুম্বক বলরেখা বের হয়, যে একটা চুম্বক থেকে যে বলরেখা বের হয়, সেই বলরেখাগুলো কি হয়? বদ্ধ বক্ররেখা। বক্ররেখা দেখেছো? বক্ররেখা হবে। এবং এটা মনে রাখবা, উত্তর মেরু থেকে বের হয়ে দক্ষিণ মেরুতেই প্রবেশ করবে। যেমন তোমাকে আমি আরও চিত্র দেখাই, তুমি ভালো বুঝতে পারছো। যেমন এইটা খেয়াল করো, দেখেই বুঝতে পারছো, এই দেখো বিভিন্ন বলরেখাগুলো বের হয়েছে। এই দেখো উত্তর মেরু থেকে বলরেখা বের হয়েছে, দেখো উত্তর মেরু বের হয়েছে এবং কোথায় প্রবেশ করে? দেখো দেখো দক্ষিণ মেরুতে প্রবেশ করতেছে সব। এই দক্ষিণ মেরুতে, এই যে আজাদ আসছিল সব দক্ষিণ মেরুতে প্রবেশ করতেছে। সো এটা হচ্ছে চুম্বকের ধর্ম একটা। সো তুমি এটা মাথায় রাখবা যে একটা চুম্বকের, আমরা জানি উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে। সো উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, তার মানে বলরেখা থাকে। এটাকে বলি আমরা কি, যে হচ্ছে যে ফিল্ড লাইন্স বলি আমরা। হ্যাঁ, যে বলরেখা, কিসের বলরেখা? চুম্বক বলরেখা। তো ভালো কথা, আমরা জানতে চাচ্ছিলাম এই জিনিসটা। ঠিক আছে ভাই, বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, একটা চুম্বক থেকে এরকম বলরেখা বের হয়, উত্তর মেরু থেকে বের হয়, বুঝতে পারলাম। এই চুম্বক বলরেখাগুলো যখন কোনো একটা তলের মধ্য দিয়ে যাবে, সাপোজ মনে করো এটা হচ্ছে একটা তল, এই যে আমার হাতটা একটা তল, এটা একটা তল, ঠিক আছে? এই তলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা পাস করবে লম্বভাবে, এই তলের সাথে লম্বভাবে যতগুলো বলরেখা যাবে সেটাকেই বলবো আমরা ফ্লাক্স। যদি 10টা বলরেখা যায় তাহলে বলবো এখানকার ফ্লাক্স হচ্ছে 10। যদি 20টা বলরেখা যায় তাহলে বলবো ফ্লাক্স হচ্ছে 20। তার মানে লম্বভাবে এই যে একটা আমাদের ক্ষেত্রফল আছে, ধরলাম একটা তল, এই তলের মধ্যে, এই তলের যে লম্বভাবে কতগুলো বলরেখা পাস করলো, কতগুলো বলরেখা গেল, অতিক্রম করলো, সেই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ফ্লাক্স। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যে কোনো একটা তলের সাথে লম্বভাবে গমনকারী যে বলরেখা, চুম্বক বলরেখা, সেটাকেই বলি হচ্ছে আমরা কি, যে চুম্বক ফ্লাক্স। কথাটা বুঝতে পারলে আমরা জানি একটা চুম্বক থেকে চুম্বক বলরেখা বের হয়, আর সেই বলরেখাগুলো যখন কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যাবে, একটা তলের মধ্যে লম্বভাবে যতগুলো বলরেখা যাবে সেটাই তার ফ্লাক্স হবে। যেমন তোমাকে আমি যদি এখানে একটা বললাম, মনে করো এরকম, যে সাপোজ মনে করো যে এই হচ্ছে আমাদের একটা তল। সো তুমি মনে করলো এই হচ্ছে আমাদের একটা তল। সো এই তলের সাথে লম্ব হয়, এই যেভাবে লম্ব হবে, বা আমি এটার জন্য এভাবে দেখাচ্ছি, মনে করো তলটা এভাবে আছে, এটাই মনে করো আমি এভাবে আঁকছি, কথার কথা, ঠিক আছে? সো এই তলের সাথে এই লম্ব হয়, মনে করি দেখো লম্ব হবে, মনে করো এরকম 3টা বলরেখা গেল এবং এদিক দিয়েও বলরেখা গেছে, কিন্তু দেখো এই তলের সাথে লম্বভাবে যায়নি, তলের মধ্য দিয়ে কিন্তু যায়নি, তলের মধ্য দিয়ে অতিক্রম করবে, মানে তলের মধ্যে দিয়ে অতিক্রম। এই যে পুরা তল,
তাহলে আমি হাতের এইটুকু হচ্ছে আমার একটা তল, এই তলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাবে, এই উপর দিয়ে যদি যায়, এই নিচ দিয়ে যদি যায়, তাহলে সেগুলো কাউন্ট হবে না। বুঝতে পেরেছ? তাহলে একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যাবে সেই নাম্বারটাকে আমরা বলবো চুম্বক ফ্লাক্স। ঠিক আছে? চুম্বক ফ্লাক্স এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ফাই দ্বারা। তাহলে এখানে তুমি কি বলবা? এখানে চুম্বক ফ্লাক্স তাহলে ফাই লিখতে পারো বা ফাই বি দিয়েও লিখতে পারো তুমি। সো মনে করো ফাই লিখলাম শুধু। তাহলে এখানে দেখো 3টা বলরেখা গেছে, তাহলে তুমি বলবা কি এখানে বলরেখাটা হচ্ছে 3। ঠিক আছে? তার মানে যতগুলো বলরেখা যাবে, হ্যাঁ, যতগুলো বলরেখা যাবে ওই তলের মধ্য দিয়ে সেটাই হবে তার ফ্লাক্স। এবার এই ফ্লাক্সের এই ব্যাপারটা কিসের উপর নির্ভর করে তুমি একটু খেয়াল করো। তাহলে এই কথাটুকু আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা একদম দেখো জিরো লেভেল থেকে আলোচনা করতেছি, যে কোনো জিনিস তুমি এখান থেকে আরামসে বুঝতে পারো। ঠিক আছে? আমরা এখান থেকে এই জিনিসটা একটু এঁকে রাখলাম এই জায়গাটার মধ্যে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই বলরেখাগুলা এই যে বলরেখাগুলো যাচ্ছে ভালো কথা, তাহলে আমাদের চুম্বক ফ্লাক্স কত হবে সেটা কী বিষয়ের উপর নির্ভর করে? হ্যাঁ, কী বিষয়ের উপর নির্ভর করে? এই জিনিসটা নির্ভর করে হচ্ছে চুম্বক ক্ষেত্রের উপরে। যদি চুম্বক ক্ষেত্র, যেমন তোমরা 4র্থ অধ্যায় শিখেছো যে চুম্বক ক্ষেত্র শিখেছো না, যে কোনো একটা যখন তারের মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট যাচ্ছে, তার ফলে আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেই জিনিসটা তোমরা 4র্থ অধ্যায় পড়লা। বা চুম্বক ক্ষেত্র নানানভাবে সৃষ্টি হতে পারে, চুম্বক রাখছো একটা, আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি করলা, সেই চুম্বক ক্ষেত্রের যে শক্তি তার উপরে কিন্তু নির্ভর করবে। যে চুম্বক ক্ষেত্র যদি বেশি পাওয়ারফুল হয়, বেশি পাওয়ারফুল চুম্বক ক্ষেত্র হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, পাওয়ারফুল চুম্বক ক্ষেত্র হলে এই বলরেখাগুলো অনেক কাছাকাছি থাকবে। হ্যাঁ, এই বলরেখাগুলো কী হবে, অনেক কাছাকাছি থাকবে। তখন মনে করো আমরা কী করলাম, যে আমাদের এই মনে করে একটা আমাদের এই হচ্ছে আমাদের মনে করো একটা সেই একটা তল, এই তলের মধ্য দিয়ে দেখো কতগুলো আমাদের চুম্বক ক্ষেত্র যাচ্ছে, কতগুলো আমাদের চুম্বক এই বলরেখা যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে শক্তিশালী বলরেখা, মানে কি যে বি বেশি এখানে, তার মানে আমরা বুঝাইলাম কি এখানে বি বেশি। তাহলে এখান থেকে বুঝাইলাম আমরা যে বি বেশি। বি যদি বেশি হয়, খেয়াল করে দেখো আমাদের তল তো সেই আগের মতো আমরা রাখছি, আনুমানিক ধরলাম যে তলটা মনে করো সেই আগের এইটুক বরাবরে রাখলাম আমরা। হ্যাঁ, মনে করো তল আগের টুকুই রাখছি, তল আগের মতোই আছে, সমস্যা নেই। কিন্তু আমি এখানে বিটা দিছি বেশি পাওয়ারফুল বি দিলে চুম্বক দেখো বলরেখা কি বেশি কাছাকাছি থাকবে, আর তার মানে একই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তখন বেশি বলরেখা যাবে। বেশি বলরেখা যাবে মানে কি বেশি ফ্লাক্স। তার মানে বি যদি বেশি হয় তাহলে ফ্লাক্স বেশি হবে। তাহলে তুমি একটা জিনিসের আইডিয়া তুমি এখান থেকে পেয়ে গেলা, সেই যে ফ্লাক্স যে হবে বুঝতে পারলাম। এই ফ্লাক্সটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। এই ফ্লাক্সের মানটা কত বেশি হবে সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে হচ্ছে এই চুম্বক ক্ষেত্রের উপরে। চুম্বক ক্ষেত্র বেশি শক্তিশালী, তার মানে বেশি বলরেখা, মানে বলরেখাগুলো কাছাকাছি থাকবে। তখন কাছাকাছি থাকবে মানে কি, তখন বেশি একক ক্ষেত্রফল, মানে একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বেশি আসলে বলরেখা একসাথে যেতে পারবে। তার মানে কি চুম্বক ফ্লাক্স বেশি হবে। তুমি যদি সেটা না করে আরেকটা কাজ করো, যে তুমি এই একই পরিমাণে বলরেখা তুমি রাখলা, তুমি ঠিক আছে বলরেখাগুলো তুমি এভাবেই রাখলা, সমস্যা নেই। কিন্তু এবার তুমি কি করলা, মনে করো ক্ষেত্রফল বাড়াইয়া দিলা। তুমি মনে করো আরেকটা জিনিস নিলা, তুমি মনে করো আরেকটা ক্ষেত্রফল নিলা, মনে করো এই একটা জিনিস ক্ষেত্রফল নিলা। ঠিক আছে, এবার চিন্তা করো যে ক্ষেত্রফল একটা ছোট একটা বড়, এই ক্ষেত্রে তুমি কি করলা, এক্ষেত্রে তুমি পাওয়ারফুল করে দিলে কোনটাকে, ক্ষেত্রফলটাকে বেশি পাওয়ারফুল করে দিলা। তার মানে ক্ষেত্রফল যদি বেশি হয়, তুমি বুঝতেই পারছো এখানে কি যে অনেক বেশি বলরেখা যেতে পারবে। ক্ষেত্রফল বেশি মানে কি দেখো অনেক বেশি বলরেখা যাবে, তো ক্ষেত্রফল বেশি হলে কি বলরেখাও বেশি যাবে, আর বলরেখা বেশি গেলে কি হবে, আমরা বলবো ফ্লাক্স বেশি। অর্থাৎ কারণ আমরা জানি একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করে সেটাই ফ্লাক্স। তাহলে ক্ষেত্রফল বেশি হলে বেশি বলরেখা যাবে, মেক সেন্স করে, তাই না? যদি কি হয় যে আমার ক্ষেত্রফলটা ছোট, সমস্যা নেই, একই রকম আছে, কিন্তু বেশি পাওয়ারফুল মানে চুম্বক ক্ষেত্র দিছি, তাহলে এবার আমাদের এই যে এই বলরেখাগুলো একটু কাছাকাছি চলে আসবে, কাছাকাছি আসবে। ঠিক আছে, কাছাকাছি থাকবে, তার মানে বেশি আমরা বুঝবো পাওয়ারফুল আমাদের হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে দেখো এরা যদি কাছাকাছি থাকে তাহলে অনেক বেশি যাবে, অল্প জায়গার মধ্যে অনেক বেশি বলরেখা যাবে। বা যদি ক্ষেত্রফলটাই বেশি হয়, দূরে থাকলেও সমস্যা নয়, অনেক বেশি পরিমাণে বলরেখা যেতে পারবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই চুম্বক ফ্লাক্সের জিনিসটা এটা বি এর সাথে তো নির্ভরশীল, এবং একইভাবে এটা হচ্ছে এর সাথেও নির্ভরশীল। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি বলতো, সেখান থেকে আমরা লিখতে পারি যে এভাবে যে ফাই সমান, এখানে সমানুপাতিক চিহ্ন উঠে সমানুপাতিক ধ্রুবক চলে আসে, সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ফাই সমান হচ্ছে এ ইন্টু বি। যেখানে অবশ্যই মনে রাখতে হবে যে এখানকার চুম্বক বলরেখাগুলো যে যাচ্ছে কিভাবে, লম্বভাবে। তাহলে আমি বারবারই কিন্তু সংজ্ঞার মধ্যে বলছিলাম তোমাদের, এখানে দেখো যে কোনো একটা তলের মধ্য দিয়ে, তলের বাইরে দিয়ে গেলে হবে না, কোনো একটা তলের মধ্য দিয়ে, হ্যাঁ, কোনো একটা তলের মধ্য দিয়ে
কোন একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যায়, লম্বভাবে যতগুলো বলরেখা যাবে তাহলে সেটাকে ফ্লাক্স বলবো। এবং এক্ষেত্রে আমরা সূত্র পেয়ে গেলাম কি, দেখো ফাই সমান সমান কি পেয়ে গেলাম আমরা, এ ইন্টু বি, যেখানে এ মানে হচ্ছে ক্ষেত্রফল আর বি মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র। এখানে অবশ্যই যে কি হয়েছে, বলরেখাগুলো কিভাবে গেছে, লম্বভাবে গমন করেছে। হ্যাঁ, লম্বভাবে। সো লম্বভাবে গমনকারী বলরেখা, লম্বভাবে গমনকারী বলরেখা, লম্বভাবে গমনকারী বলরেখা, লম্বভাবে গমনকারী হচ্ছে বলরেখা। ঠিক আছে, তাহলে লম্বভাবে কিন্তু গেছে। ঠিক আছে, কিভাবে গেছে, লম্বভাবে, তলের সাথে লম্বভাবে গেছে, তলের সাথে লম্বভাবে গেছে। ঠিক আছে, যখন তলের সাথে লম্বভাবে যাবে তখন আমরা লিখব চুম্বক ফ্লাক্স ফাই সমান এ ইন্টু বি। এবার তোমার কাছে মনে হচ্ছে ভাই না, লম্বভাবে আমি দিব না, লম্বভাবে না দিয়ে আমি কি করব, একটু ব্যাকাভাবে দিব। মনে করো এই হচ্ছে একটা আগের মতো আমাদের সেই তল, এবার আমাদের আগের বার তো লম্ব হয়ে যাচ্ছিল, খেয়াল করে দেখছো লম্ব হবে না, এই যে লম্ব হবে, এই লম্ব হবে যাচ্ছে, কিন্তু এই যে বলরেখাটা তলের সাথে লম্ব হয়ে যাচ্ছে। এবার আমি এভাবে দিলাম যে একটা বলরেখা এভাবে কোনাকুনি করে আসতেছে, সেভাবে কোনাকুনি করে যে বলরেখাগুলো ঢুকে, তাহলে সেক্ষেত্রে আমি কি যতগুলো বলরেখা যাবে সেটুকু আমি ফ্লাক্স বলবো? উত্তর হচ্ছে না, লম্ব হবে যে অংশটুকু যাবে সেটাকেই তুমি বলবো হচ্ছে ফ্লাক্স। এখন তাহলে যদি লম্বভাবে না যায় তাহলে তোমার একটা উপাংশ নিয়ে নিতে হবে, তার মানে তার লম্ব দিকের সাথে কতটুকু পরিমাণে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে ফেলি, সেক্ষেত্রে আমরা ফ্লাক্স লিখে হচ্ছে ফাই সমান সমান হচ্ছে এ বি কস থিটা। এবি কস থিটা কখন লিখবো, যখন আমরা দেখব যে বলরেখাগুলো লম্বভাবে যাচ্ছে না, কোনো একটা অ্যাঙ্গেলে আসতেছে। কোনো একটা অ্যাঙ্গেলে যদি বলরেখাগুলো আসে তাহলে অ্যাঙ্গেলে অতিক্রম করলো, কিন্তু আমরা সেখান থেকে বের করে নিব কি লম্বভাবে কতটুকু গেল। ঠিক আছে, লম্বভাবে যখন বের করে নিব তখন আমরা পেয়ে যাব কি, বি পাবো না, পাবো হচ্ছে কি বি কস থিটা। ঠিক আছে, যদি একটা থিটা কোণে আসে তাহলে তার উপাংশ আসবে কত, বি কস থিটা আসে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেল হচ্ছে সুতরাং ফাই সমান সমান এ বি কস থিটা। এটা হচ্ছে লম্বভাবে গমন করে বলরেখা, কার সাথে, তলের সাথে লম্ব হবে। কথাটাও লিখে রাখি যে তলের সাথে লম্ব, একটু বড় তোমাকে চিত্র দেখাবো আমি, সমস্যা নাই। তলের সাথে লম্বভাবে গমন করে বলরেখা যদি বলে তাহলে তুমি লিখবা কি হচ্ছে এ বি সরাসরি এবি লিখবা, শেষ, ইন্টু বি। আর যদি বলে হচ্ছে যে তোমার হচ্ছে যে একটা লম্ব হবে না, একটা উপাংশ দিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করবা, এবি কস থিটা। ঠিক আছে, তুমি বুঝতে পারলা ফাই সমান এবি অথবা এবি কস থিটা। ওকে, আর সহজ সংজ্ঞাটা কি ছিল, যে কোনটা তলের সাথে তলের মধ্য দিয়ে লম্বভাবে গমনকারী বলরেখার সংখ্যাই হচ্ছে আমাদের কি, ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স। দেখো ওই কথাটাকে আমরা কিভাবে লিখেছি, যে কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল। দেখো কি বলেছে, কোনো তলের ক্ষেত্রফল এই যে এ, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল। তাহলে চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল কি, দেখো বি কস থিটা, তার গুণফল কি আমরা কি বলি, চুম্বক ফ্লাক্স ফাই বলি। বুঝতে পেরেছো, তাহলে ফাই সমান এ বি কস থিটা। আমরা এখানে আরো কিছু কথা শিখে নিই। এই যে এ বি কস থিটা, থিটাটা কার মধ্যবর্তী কোণ, মনে রাখবা থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। থিটা নিয়ে অনেকেই তোমরা ভুল করবা, যেমন আমি তোমাকে একটু পরে উদাহরণ দিয়ে বলতেছি, থিটাটা খুব ভালো মতো বুঝে নিতে হবে। থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, থিটা হচ্ছে আমাদের এ ও বি এর মধ্যবর্তী কোণ। আমি তোমাকে থিটাটা খুব ভালো মতো বোঝাই দিচ্ছি যে এ ও বি এর মধ্যবর্তী কোণটা আবার কিভাবে নেয়। ঠিক আছে, তো তার আগে তুমি এই ব্যাপারটা বুঝেছো, এই ব্যাপারটা দেখো। তো এখান থেকে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো বিভিন্নভাবে যাচ্ছে, এই যে একটা তল, এই তলের মধ্যে দিয়ে দেখো এই যে ফ্লাক্স তড়িৎ বল, চুম্বক বলরেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে একটা তল, এই তলের মধ্যে দেখো চুম্বক বলরেখা যাচ্ছে। এই হচ্ছে একটা তল, এই তলের মধ্যে একটু কোনাকুনিভাবে চুম্বক বলরেখা যাচ্ছে। তাহলে একটু আসো বোঝাই দিই এবার কোন ব্যাপারটা কি। তুমি এখান থেকে আলটিমেটলি যেটা বুঝতে পারলা যে হচ্ছে যে চুম্বক বলরেখা, এই আমরা এখান থেকে ফ্লাক্স বের করবো কীভাবে, যে ফাই সমান এ ইন্টু বি সাথে হচ্ছে কস থিটা, এ ইন্টু বি হচ্ছে কস থিটা, এ ইন্টু বি কস থিটা, ফাই চুম্বক ফ্লাক্স। এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, কস থিটা। থিটা হচ্ছে কি মধ্যবর্তী কোণ, কার মধ্যবর্তী কোণ, অবশ্যই মনে রাখতে হবে থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। থিটা কার মধ্যবর্তী কোণ, থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, থিটা হচ্ছে আমাদের এ ও বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, থিটা কার মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ। কিন্তু থিটা বুঝতে অসুবিধা হবে সবার, সো খুব মনোযোগ দিয়ে একটু বুঝে নেব, আর তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং আমরা আরও কয়েকটা কথা এখানে লিখে নিয়ে আসবো, যে ফাই এর একক আমরা, এবং এটা হচ্ছে স্কেলার রাশি,
ফাই স্কেলার আমরা এটাকে এভাবেও লিখতে পারি, কিন্তু যে ফাই সমান আমরা এ বি লিখতে পারি, কিন্তু এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এ ডট বি, আমরা এভাবে লিখতে পারি যে এ ডট বি, ঠিক আছে, এভাবে লিখতে পারি যে ডট গুণ আকারে লিখতে পারি, এ বি কস থিটাকে লেখা যায় এ ডট বি এভাবে লেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে এই ফাই, দেখো এটা স্কেলার রাশি, তাহলে মনে রাখবো যে ফাই হচ্ছে আমাদের স্কেলার রাশি, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। একটা সূত্র পেয়ে গেলাম এই চ্যাপ্টারের প্রথম সূত্র, চুম্বক ফ্লাক্স ফাই স্কেলার রাশি, এবং এটার একক হচ্ছে, দেখো একক তুমি কিভাবে লিখতে পারো, দেখো যে চুম্বক ক্ষেত্রের একক ছিল টেসলা, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, টেসলা মিটার স্কোয়ার, বা এটাকে আমরা বলি হচ্ছে ওয়েবার, এই ডাব্লিউ বি দিয়ে লিখি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ওয়েবার, ওয়েবার, হ্যাঁ, সো ওয়েবার বলা হয় এটাকে, ঠিক আছে। সো ডাব্লিউ বি টেসলা মিটার স্কোয়ার, বা আমরা কি বলতে পারি, ওয়েবার বলতে পারি, কেমন। দেখো এখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট পেয়ে গেলাম যে ফাই সম্পর্কিত, চুম্বক ফ্লাক্স সম্পর্কিত। খালি একটা জিনিস মানে ভালো মতো বুঝতে হবে যে ভাই থিটাটা কার, থিটাটা কি, কোনটা হবে থিটা, থিটা কার কার মধ্যবর্তী কোণ বুঝতে হবে, কিন্তু এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ মানে কি ক্ষেত্রফল। এখন চিন্তা করো ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি হয় মাঝে মাঝে, দেখো এই ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি, ক্ষেত্রফল ভেক্টর রাশি, ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হবে যখন, তখন সেই ক্ষেত্রফল ভেক্টরের দিক কী হবে, মনে করো এই হচ্ছে, যেমন এরকম দেখাচ্ছিলাম তলটা আমাদের এই যে তল, সো এই তলের যে ক্ষেত্রফলটা মান তো একটা কিছু আছে মনে করো, সো এই তলের দিক কোন দিকে হবে, এই যে লম্ব হবে, তলের সাথে লম্ব হবে। তো কোনো তলের ক্ষেত্রফল ভেক্টরের দিক কী হয়, তলের সাথে লম্ব হবে। এটা লিখে রাখো এক জায়গায় যে ক্ষেত্রফল ভেক্টরের দিক কী হয়, তলের সাথে লম্ব হবে। তাহলে কোথায় লেখা যায়, আসো আমরা এক জায়গায় লিখে রাখি, এখানে লিখে রাখি আমরা, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এ হচ্ছে ক্ষেত্রফল, তো লিখে রাখো ক্ষেত্রফলের দিক, ক্ষেত্রফল ভেক্টরের দিক, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ক্ষেত্রফল ভেক্টরের দিক কি হবে, ক্ষেত্রফল ভেক্টরের দিক তলের সাথে লম্ব বরাবর, ঠিক আছে, তলের সাথে লম্ব বরাবর, কোন দিকে, তলের সাথে লম্ব বরাবর, সব সময় তলের সাথে লম্ব বরাবর, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্ষেত্রফল ভেক্টরের দিক কোন দিকে, তলের সাথে লম্ব বরাবর। যদি এইটা আমাদের তল হয়, তলের সাথে লম্ব এই যে কালো এটা, যদি তলটা এভাবে হয়, তাহলে এই তলের সাথে লম্ব কোনটা, এই যে খাড়া এটা, বুঝতে পেরেছো, তাহলে তলের সাথে লম্ব বরাবর, ঠিক আছে। আর আমাদের কোণ কি হবে, থিটা কার কার মধ্যবর্তী কোণ হবে, এ ও বি এর মধ্যবর্তী কোণ। তার মানে তলের সাথে লম্ব দিকে তো আমাদের এ এর দিক হয়, এই এ আর বি যে দিক দিয়ে আসবে সেটার মধ্যবর্তী কোণ। মনে করো বি আসলো এভাবে, তাহলে দেখো এই যে এ আর এই যে বি তাদের মধ্যবর্তী কোণ হবে, এইটা যদি বি হয় আর কালোটা যদি আমাদের এ হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা মাথায় রেখো, এ আর বি এর মধ্যবর্তী। এবার আমরা ট্রাই করি, প্রথম চিত্র দেখো, হ্যাঁ, তোমাকে প্রশ্নে এখানে যদি বলে, তোমাকে প্রশ্নে এখানে দেখো কি বলতে পারে, তোমাকে বলতে পারে যে তলের সাথে লম্বভাবে, দেখো এইটা আমাদের তল, এই দেখো এই গোলাপিটা হচ্ছে আমাদের তল, এই তলের সাথে লম্বভাবে কি কি গেছে, দেখো আমি দেখাই দিচ্ছি, এটাকে লিখে দিচ্ছি, এই তলের সাথে লম্বভাবে চুম্বক ক্ষেত্র গেছে, খেয়াল করো, সেটা হচ্ছে বি। আর এই যে কালোটা তলের সাথে লম্বভাবে যেটা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে এ, আমাদের ক্ষেত্রফল ভেক্টরের দিক, তলের সাথে লম্ব হবে যেই দিকটা সেটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। এই দেখো তল, এই তলের সাথে লম্ব হবে সেটা কি, ক্ষেত্রফল ভেক্টরের দিক। এই তলের সাথে লম্ব হবে এটি ক্ষেত্রফল ভেক্টরের দিক, ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। এখন তোমাকে প্রশ্নে এই জায়গায় বলতে পারে এভাবে, তোমাকে কি বলতে পারে, দেখো তোমাকে বলতে পারে যে তল, এই তলের লম্ব হবে, দেখো এই তলের লম্ব হবে কি চুম্বক ক্ষেত্র গেছে না, হ্যাঁ, তাহলে তোমাকে প্রশ্নে বলতে পারে তলের সাথে লম্ব হবে চুম্বক ক্ষেত্র, তলের লম্ব হবে চুম্বক ক্ষেত্র। তোমাকে বলতে পারে প্রশ্নে যে তলের লম্বভাবে চুম্বক ক্ষেত্র চায়, তলের লম্বভাবে চুম্বক ক্ষেত্র তোমাকে প্রশ্নে ভেবে বলতে পারে, কারণ প্রশ্নে আমাদের এই তলের সাথে কথাটা বেশি বলা থাকে কনফিউশন বাড়ানোর জন্য। তাহলে বলতে পারে তলের লম্বভাবে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, তুমি বুঝে নাও, এই যে ভাই তল, এই তলের লম্বভাবে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, ওকে বুঝলাম, কোনো সমস্যা নাই। এবার তলের দিক কোন দিকে, তলের দিক হবে ক্ষেত্রফল ভেক্টরের দিক কোন দিকে, তলের সাথে লম্ব হবে। আমরা শিখেছিলাম থিটা কার কার মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ। এবার তুমি নিজেই দেখো, তুমি নিজেই বলো ভাই, দেখো এই যে এ, এই যে বি, এদের মধ্যবর্তী কোণ কত, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, দুইটা কি একই দিকে বোঝাচ্ছে না, একই দিকে বোঝাচ্ছে, মানে কত ডিগ্রি, 0 ডিগ্রি, বুঝতে পেরেছ। সো এই চিত্রটা দেখলে অনেক ভালো বোঝা যায়, তাহলে জিনিসটা অনেকেই বুঝতে অসুবিধা হয়। আশা করি তোমরা অলরেডি নিজের চোখে বুঝতে পেরেছো যে ভাই তোমাকে বলছিল তলের লম্বভাবে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, ঠিক আছে, এই যে তল, গোলাপিটা হচ্ছে তল, তলের মাঝখান দিয়ে ভেদ করে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, তার মানে কি লম্ব হয়ে যাচ্ছে, মানে এরকম তল আছে, এই যে মাঝখান দিয়ে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, ভালো। আর আমাদের এই তলের ক্ষেত্রফল ভেক্টরের দিক কোন দিকে, এই যে এইভাবে
তলের সাথে লম্ব হবে, তলের সাথে লম্ব হবে, তাহলে মধ্যবর্তী কোণ কত হইলো? দেখো এটা আর কালোটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, বোঝা যাচ্ছে। তাহলে তলের লম্বভাবে চুম্বক ক্ষেত্র যাচ্ছে বললে তুমি বুঝে নিবা থিটা 0 ডিগ্রি। ঠিক আছে, তলের লম্ব হবে চুম্বক ক্ষেত্র। তাহলে তুমি তোমার মেইনলি কাজ কি? তোমার মেইনলি কাজ হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ নেওয়া। সো এ আর বি এর মধ্যবর্তী কোণ তো দেখাই যাচ্ছে, দুইটা কি দিকে? 0 ডিগ্রি। আগে বুঝে নাও, পরে শর্টকাট শেখাই দেবো, তুমি খুব দ্রুত বুঝতে পারবা, তো চিত্র আঁকতে হবে না। ওকে, বুঝতে আগে বুঝে নাও। এবার খেয়াল করো, তোমাকে প্রশ্ন বলেছে দেখো তল হচ্ছে গোলাপিটা। দেখো তো এবার কি তলের লম্বভাবে চুম্বক ক্ষেত্র গেছে? চুম্বক ক্ষেত্র কি তলের লম্বভাবে গেছে নাকি যেদিকে তল সেই তল বরাবরই গেছে, তলের সাথেই গেছে না? মনে করো তলটা আমাদের এরকম, হ্যাঁ তলটা এরকম শোয়ানো, তাহলে চুম্বক ক্ষেত্র কি এবার এভাবে আসছে বা এভাবে আসছে? না, চুম্বক ক্ষেত্র এবার এভাবেই গেছে, যেদিকে তল সেদিকেই গেছে, তো এভাবেই গেছে, তাই না? দেখো তল, এই হাতটা হচ্ছে তল, এই চুম্বক ক্ষেত্র যাচ্ছে, তাহলে তলের সাথেই গেছে। হ্যাঁ, তল বরাবর, এটা হচ্ছে কি তল বরাবর, তাহলে তল বরাবর চুম্বক ক্ষেত্র, তলের সাথে লম্ব হবে না, এসে তল বরাবর মানে তলের দিকে। তাহলে সরাসরি কি তলের দিকে চুম্বক ক্ষেত্র, তলের দিকে চুম্বক ক্ষেত্র, তলের দিকে চুম্বক ক্ষেত্র। এবং তুমি একটু তাহলে সেক্ষেত্রে কি বলবা? দেখো এইদিকে তোমার, এইদিকে হচ্ছে তোমার বি, তোমার অ্যাঙ্গেল নিতে হয় কার কার? এ আর বি। এই হচ্ছে তোমার বি, তো সব এই সময় কি হবে? তলের সাথে লম্ব, আর বি যেদিকে দেওয়া সেদিকে, তাহলে বুঝতেই পারছো এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে তোমাকে যখন প্রশ্নে বলবে তলের দিকে চুম্বক ক্ষেত্র প্রবাহিত হচ্ছে, প্রয়োগ হচ্ছে, তলের দিকে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, হ্যাঁ তলের দিকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছো, হ্যাঁ তলের দিকেই চুম্বক ক্ষেত্র প্রয়োগ। তলের দিকে বললে তখন তুমি কত বসাবা? 90 বসাবা। তলের লম্ব হবে চুম্বক ক্ষেত্র যাচ্ছে বললে থিটা কত বসাবা? 0 ডিগ্রি বসাবা। ঠিক আছে, এমন থাকবে দুইটা, আর লাস্টে তোমাকে ফিনিশিং শিখাই দিব। এবার দেখো আমাদের প্রশ্নে কি বলেছে? আমাদের প্রশ্নে বলেছে এবার কি থিটা কোণে যাচ্ছে, যে আমাদের কোশ্চেনে থিটা কোণে যাচ্ছে। তাহলে তুমি কি করো, যে চুম্বক ক্ষেত্রটা থিটা কোণে যাচ্ছে, তুমি খেয়াল করে দেখো কোনটা অ্যাঙ্গেল নিবা। তুমি কি এই দেখো এইটা অ্যাঙ্গেল নিবা, এটা কি অ্যাঙ্গেল নিবা? তলের সাথে অ্যাঙ্গেলটা নিবা না, অ্যাঙ্গেল কার কার হয়? এ ও বি এর হয়। তাহলে দেখো এই দিক বরাবর তো একটু থিটা কোণ করে যাচ্ছে বি, তাহলে এই বি এর অংশ লম্ব দিকে কতটুকু? বি কস থিটা হবে, সেজন্য কিন্তু আমরা বি কস থিটা নিতাম। যাই হোক, সো খেয়াল করে দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ এইটুকু, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা থিটা নিব। যদি এখানে 30 থাকতো 30 নিতাম। তবে এখানে একটা কথা আছে, তাহলে এটা থিটা কোনটা? এ আর বি এর সরাসরি। কিন্তু যদি প্রশ্নে বলতো এরকম যে তলের সাথে 30 ডিগ্রি, হ্যাঁ তোমাকে ফিনিশিং লাইনটা শিখাই দিচ্ছি দেখো, কারণ এটাই হচ্ছে এই টাইপের প্রশ্নের ঝামেলা, এটা শিখলেই সব শেষ। তলের সাথে তোমাকে যদি প্রশ্ন বলতো তলের সাথে 30 ডিগ্রি কোণে, তলের সাথে 30 ডিগ্রি কোণে চুম্বক ক্ষেত্র, হ্যাঁ তলের সাথে 30 ডিগ্রি কোণে চুম্বক ক্ষেত্র প্রয়োগ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করতে? দেখো তলের সাথে মানে কি, এই কোণটা কি তলের সাথে? না, তো এটা তো তলের ক্ষেত্রফলের দিকের সাথে। তাহলে ক্ষেত্রফলের দিকের সাথে যদি বলতো 30 ডিগ্রি, তাহলে আমরা 30 ডিগ্রি বসাইতাম। কিন্তু প্রশ্নে যদি বলে তলের সাথে, যদি এই অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, তুমি কি এই অ্যাঙ্গেলটা নিবা নাকি তার সাথে লম্বভাবে যে এ আছে এর ওই ডট ডট অ্যাঙ্গেলটা নিবা? বলো তো, প্রশ্নে মাঝে মাঝে দেওয়া থাকতে পারে তলের সাথে চুম্বক ক্ষেত্র 30 ডিগ্রি, তুমি তো 30 ডিগ্রি নিবা না, কারণ তোমার কোণ তো তলের সাথে না, তোমার কোণ কার সাথে? তোমার কোণ হচ্ছে দেখো এ আর বি এর সাথে, তোমার কোণ হচ্ছে ক্ষেত্রফলের দিকের সাথে। তাহলে দেখো আমি এখানে এঁকে দিচ্ছি, এই যে চুম্বক ক্ষেত্র মনে করো, এই দেখো চুম্বক ক্ষেত্রের কোণটা তলের সাথে দেওয়া, তলের সাথে দেওয়া মনে করো 30 ডিগ্রি, কিন্তু তুমি তলের সাথে নিবা না, তুমি তার লম্বভাবে সাথে নিবা। তো সেক্ষেত্রে কী করবা? এই যে উপরেরটুকু নিবা, উপরটুকু কীভাবে নিবা? পুরোটা 90 ডিগ্রি, এটুকু 30 এর 60 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে এরকম ব্যাপারটা। তাহলে তলের সাথে 30 ডিগ্রি চুম্বক ক্ষেত্র যদি বলে, তাহলে সেক্ষেত্রে তোমার থিটা হবে হচ্ছে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? আর একবার বুঝে নাও, এটা বুঝলেই তোমার কাজ শেষ। পরে সামারি লাস্ট লাইন বলে দিলে মনে রাখতে পারবা। দেখো তোমার অ্যাঙ্গেলটা যদি এই দেখো এই অ্যাঙ্গেলটা যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে, আমি আরেকটু মোটা করে এঁকে দিচ্ছি তোমাকে গোলাপি অ্যাঙ্গেল। দেখো এই যে গোলাপি অ্যাঙ্গেলটা, হ্যাঁ খেয়াল করো, সেই গোলাপি অ্যাঙ্গেলটা তলের সাথে চুম্বক ক্ষেত্র, কিন্তু তোমার তো তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ নিতে হয় না, তোমার কোণ নিতে হয় চুম্বক ক্ষেত্রের সাথে এ এর কোণ। তাহলে তলের সাথে কোণ দেওয়া থাকলে 90 থেকে বিয়োগ করে দিব, কারণ এইটুকু দেওয়া আছে, আমার লাগবে যে ওইটুকু, তাহলে বিয়োগ করলে 90 থেকে বিয়োগ করে সেটা পেয়ে যাবে। তাই সামারি হচ্ছে এই যে মেন কথা হচ্ছে এটা, যে তুমি এই কথাটা সুন্দর করে লিখে রাখো এখানে, এই যে তাহলে তোমার আর কখনো ভুল হবে না। ঠিক আছে, আমি তোমাকে এখানে সুন্দর করে নোট করে দিচ্ছি, তাহলে লিখে রাখো এখানে সুন্দর করে। এখানে সামারিটা থাকুক আমাদের, যে তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ দেওয়া থাকলে, তলের সাথে বি এর কোণ, তলের সাথে বি এর কোণ থাকলে, কোণ দেওয়া থাকলে,
তলের সাথে বি এর কোণ দেওয়া থাকলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিব। তাহলে আমরা কি করব এখানে, যে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে নিব। কেন বিয়োগ করে নিব? কারণ ভাই আমাদের কোণ দরকার হয় কার, এ আর বি এর, ঠিক আছে, এই জন্য বিয়োগ করে নিব, 90 থেকে বিয়োগ করে নিব, ঠিক আছে। এটা তোমাকে আমি আলাদাভাবে বলে রাখলাম, কারণ এই জিনিস তোমার বারবার পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তোমাকে প্রশ্ন এভাবেই দেওয়া থাকবে, তোমাকে বলবে যে একটি তলের সাথে 30 ডিগ্রি কোণে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। একটা প্রশ্ন লিখে ফেলি আমরা, আসো প্রশ্নে তোমাকে কি বলবে, একটা সরাসরি প্রশ্ন লিখে ফেলি। তোমাকে প্রশ্নে বলবে যে একটি তলের সাথে, হ্যাঁ তোমাকে বললো হচ্ছে একটি 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তলের সাথে, এত ক্ষেত্রফল বিশিষ্ট তলের সাথে 40 ডিগ্রি, তলের সাথে 40 ডিগ্রি কোণে, 40 ডিগ্রি কোণে, হ্যাঁ 40 ডিগ্রি কোণে হচ্ছে 40 ডিগ্রি কোণে 20 টেসলা মানের চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। 20 টেসলা মানের চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে, এত মানের চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে চুম্বক ফ্লাক্স কত, হ্যাঁ এত মানে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে যে চুম্বক ফ্লাক্স কত, চুম্বক ফ্লাক্স কত। তখন তুমি কি লিখবা, যে আমরা জানি চুম্বক ফ্লাক্স ফাই সমান, আমরা জানি হচ্ছে কি জানি, যে আমরা জানি হচ্ছে এ বি কস থিটা হয়, আমরা জানি হচ্ছে এ ডট বি হয়। সো এখানে তো ভেক্টর আকারে কিছু লেখা নাই, তাই আমি ভেক্টর আকারে লিখতেছি না, শুধুমাত্র কি লিখবো আমরা, এ বি কস থিটা। আর যদি থিটার মানটা 90 হয় সেক্ষেত্রে 0 হবে, থিটার মানটা যদি 0 হয় তাহলে এবি থাকবে শুধুমাত্র। তো সেটা আমরা দেখে আসো কত হয়। সো ফাই লিখলাম আমরা, যে সুতরাং ফাই সমান এর মান কত, 100 সেন্টিমিটার স্কোয়ার। সো আমরা এই কাজ করবো এখানে, আসো আমরা এখানে এই যে বাকিটুকু করে ফেলি, সঙ্গে একটা অঙ্ক দেখালে তুমি বুঝতে পারবা। 100 সেন্টিমিটার স্কোয়ার, অবশ্যই এটাকে মিটার বানায় নিব আমরা, মিটার স্কোয়ার বানিয়ে নিব, 10⁻⁴ দিয়ে গুণ করলে মিটার স্কোয়ার হয়ে যাবে। বি এর মানটা কত দেখো, 20 টেসলা, সবই দেওয়া আছে, কিন্তু থিটাটা আমাদের বুঝতে হবে। দেখো থিটাটা বুঝি কীভাবে, প্রশ্নে বলেছে 40 ডিগ্রি, অনেকে কী করবে 40 বসাই দিবে, যে ভাই 40 বসে 40 বসাই দিই না। আমরা কি শিখেছিলাম থিটা কার কোণ হয়, এ আর বি। প্রশ্নে কি এ আর বিটা দেওয়া আছে কিনা পড়ে দেখি। এত ক্ষেত্রফল বিশিষ্ট তলের সাথে এত কোণে এত মানের চুম্বক ক্ষেত্র প্রয়োগ, তাহলে কোনটা কার সাথে, দেখো চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি আমি 40 ডিগ্রি কোণে, কিন্তু কার সাথে, তলের সাথে। তো তলের সাথে যদি বলে, আমাদের তলের সাথে লাগে না, আমাদের থিটা কার মধ্যবর্তী কোণ হয়, এ ও বি এর মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, তাহলে বুঝতে পারছো তলের সাথে দেওয়া, তাহলে 90 থেকে বিয়োগ করবো, তাহলে আমাদের থিটাটা আসলে হবে বাস্তবে 90 - 40, তাহলে এখানে কত চলে আসবে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে তুমি কী করবে, এখানে দেখো এখানে মানটা বসাই দাও, 100 × 10⁻⁴, তারপরে বি এর মানটা কত, যে হচ্ছে আমাদের 20 টেসলা, সো 20 বসাই দিব বি এর মানটা। আর কস কত ডিগ্রি, কস এইটাই কিন্তু ভালো মতো বুঝতে হবে, 50 ডিগ্রি। আর একবার বলে দিচ্ছি, অনেকে যদি না বোঝো আরেকবার বলে দিই কেন 50 হলো, কারণ প্রশ্নে পড়ে দেখছো তুমি যে কোনটা কার সাথে, তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ দেওয়া, কিন্তু তলের সাথে তো কোণ হয় না, কোণ হয় আমাদের ক্ষেত্রফলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ। তাহলে কী করবো, 90 থেকে বিয়োগ করে দিব। কেন ভাই 90 থেকে কেন বিয়োগ করতে হবে, কারণ তলের সাথে ক্ষেত্রফলের কোণ সবসময় 90 হয়, তাহলে 90 থেকে বাদ দিলেই তুমি অন্য কোণটা পেয়ে যাবা। তো আশা করি একদম ক্লিয়ার, সেই জিনিসটা একদমই ক্লিয়ার, সো কোনো কনফিউশন হবে না। আর ফ্লাক্সের একক কী হবে, ওয়েবার হবে, WB লিখতে পারি আমরা, বা টেসলা মিটার স্কোয়ার লিখতে পারি। সো আশা করি পুরো কনসেপ্ট একেবারে ক্লিয়ার, যে কেন আমরা 90 থেকে বিয়োগ দিলাম, কীভাবে কী করলাম, এবং চুম্বক ফ্লাক্সটা আমরা বোঝা গেলাম, যে চুম্বক ফ্লাক্স ফাই সমান এবি কস থিটা। এটুকু বুঝতে পেরেছো কিনা কমেন্ট একটু জানাও। সো আশা করি এই জিনিসটা তোমাদের সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো সকলে? ইয়েস, আমাদের সাথে 12 জন ক্লাস করছো এখনও। সো আশা করি এই জিনিসটুকু সুন্দর মতো বুঝতে পেরেছো। সো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সো আমরা এখান থেকে বুঝে গেলাম, তাহলে কি দেখো সহজ একটা জিনিস বুঝেছি আমরা মাত্র। আমরা চ্যাপ্টার প্রবেশ করার আগে আমরা শিখে নিলাম যে ভাই যখনই কি হবে,
আমরা চুম্বক ফ্লাক্সটাকে শিখে নিলাম, চুম্বক ফ্লাক্সটা আমাদের ডান, চুম্বক ফ্লাক্সটা আমরা শিখে ফেললাম। সো কী শিখলাম আমরা, যে কোনো একটা চুম্বক দণ্ড বা যে কোনো চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে। সো চুম্বক দণ্ডের এই উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হয়, চুম্বক বলরেখা বের হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। ঠিক আছে, বুঝলাম। এবং আমরা আরও কয়েকটা কথা শিখলাম, যে চুম্বক ক্ষেত্রটা যদি শক্তিশালী হয়, মানে বি এর মানটা যদি বেশি হয়, তাহলে বলরেখাগুলো কী হবে, কাছাকাছি থাকবে, বেশি বেশি বলরেখা থাকবে কাছাকাছি আর কি। হ্যাঁ, এই একটা জিনিস আমরা জানতে পেরেছি। এবং আমরা সেখান থেকে বুঝলাম যে ফ্লাক্স জিনিসটা কি, যে আলটিমেটলি কোনো একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে কি পরিমাণে চুম্বক বলরেখা যাচ্ছে। লম্বভাবে যদি না যায়, বাঁকাভাবে যায়, তাহলে ওই বাঁকার কতটুকু অংশ লম্বভাবে যাচ্ছে, সেটার জন্য আমরা এই কস থিটা নিয়ে আসি। সো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ফাই সমান এ বি কস থিটা। এই ক্ষেত্রফল বি চুম্বক ক্ষেত্র, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। কার কার মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ। যদি তলের সাথে কোণ দেওয়া থাকে কি করব, 90 থেকে বিয়োগ করে নিব। সো পুরো কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এবং এককগুলো আমরা বুঝতে পেরেছি এখানে, যে একক হচ্ছে টেসলা মিটার স্কোয়ার বা ওয়েবার বলতে পারি আমরা। স্কেলার রাশি, এটা ডট গুণ দিয়েও লেখা যায়, এ ডট বি। ঠিক আছে, আর তলের লম্বভাবে চুম্বক ক্ষেত্র গেলে থিটা 0 ডিগ্রি হবে। কেন, ওই যে তলের সাথে বলছে 90 থেকে বাদ দিব, 90 থেকে তুমি 90 বাদ দাও, কত হবে, 0 হবে। তলের দিকে বলছে মানে কি, 0 ডিগ্রিতে গেছে। সো তলের সাথে বললে তোমরা 90 থেকে বাদ দিই, সো তলের দিকে বলছে মানে 0 ডিগ্রি, 90 থেকে 0 বাদ দিলে কত হবে, 90 হবে। বুঝতে পেরেছো, এই হচ্ছে ঘটনা। তলের সাথে 30 বললে কত হবে, 60 হবে, কারণ 90 থেকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে, কারণ তলের সাথে, বাবা তলের সাথে তো নেওয়া যাবে না। কোনটা, কার সাথে, ক্ষেত্রফলের সাথে। পুরো কনসেপ্ট আশা করি ক্লিয়ার এখান থেকে। ঠিক আছে, সো আমরা এখানে বুঝে পেলাম ফাই ইকুয়াল টু এ বি কস থিটা। এবার আমরা বুঝতে চাই তড়িৎ চুম্বকীয় আবেশ। চ্যাপ্টারটার নাম ছিল তড়িৎ চুম্বকীয় আবেশ। ভাই আপনি বললেন এই তড়িৎ চুম্বকীয় আবেশ বোঝার আগে এই ফ্লাক্সটা একটু বুঝে নিতে হবে। তো ফ্লাক্সটা আমরা একটু বুঝে নিলাম। এখন এই তড়িৎ চুম্বকীয় আবেশ এইটা আসলে কি, এ তো বুঝলাম না ভাই। এবার বুঝি, চলো। তুমি এই যে একটা জিনিস তুমি হচ্ছে জানো অলরেডি, যে যখনই আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছি এটা, যে কোনো একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে, কোনো একটা তারের মধ্য দিয়ে যখনই কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, তার আশেপাশে কি হবে, তার আশেপাশে হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাই না? তার আশেপাশে হচ্ছে কি হয়, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যে হচ্ছে তার আশেপাশে কি হবে, যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তার আশেপাশে এরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, বি সৃষ্টি হবে। সো এটা আমরা জানি যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এই জিনিসটা মানুষজন হচ্ছে 1820 সালের দিকে এই ঘটনা জানতো। সো এই ঘটনা আবিষ্কার করে কি, ওয়েরস্টেড, মনে আছে না? আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম যে ওয়েরস্টেড কিন্তু এই ঘটনা আবিষ্কার করে যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হতে পারে। তখন থেকে মানুষের একটা ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, যে তাহলে কোনোভাবে কি এটা করা যায়, চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ সৃষ্টি করা। যেহেতু তড়িৎ থেকে চুম্বক সৃষ্টি হয়, তাহলে কি আমরা চুম্বক থেকে তড়িৎ সৃষ্টি করতে পারি না? তো এটা নিয়ে কিন্তু মানুষের চিন্তা ভাবনা তখন থেকেই চলতে শুরু করে। এবং তখন থেকেই 3 জন বিজ্ঞানী সমসাময়িক, মানে একই পাশাপাশি সময়কালীনই তারা 3 জন বিজ্ঞানী 3 দেশ থেকে এটা নিয়ে গবেষণা চালাচ্ছিল বিশদভাবে। তার মধ্যে বিজ্ঞানী ফ্যারাডে সবার আগে এটাতে সাকসেসে পরিণত করতে পারে, জিনিসটাকে সাকসেসফুল হয় এই ব্যাপারটার গবেষণায়। এবং অন্য যে 2 জন চেষ্টা করছিল তারাও আসলে সাকসেসফুল হয় একই সময়ে, একটু কম বেশি আগে পরে আর কি সাকসেসফুল হয়। তবে ফ্যারাডে সবার আগে করে দেখে ফ্যারাডের নামটা আমরা বেশ জোরে সোরে বলি। সো এই ফ্যারাডে, বিজ্ঞানী ফ্যারাডে, তো উনি এই জিনিসটা তখন তিনি আর কি মানুষের সামনে উপস্থাপন করলেন, যেমন এই ব্যাপারটা ছিল তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র হয়। তিনি উল্টা কাজ করলেন, যে এই চুম্বক প্রবাহের ফলে বা চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে যে তড়িৎ প্রবাহ তৈরি হয়, এই জিনিসটা তিনি আসলে ব্যাখ্যা করে দেখাইলেন আর কি, বা হচ্ছে মানুষের সামনে আনলেন এই ঘটনাটা, যে ভাই হ্যাঁ এরকম হয়। কীরকম ঘটনাটা খেয়াল করো, মনে করো আমরা কি করলাম, এখানে একটা বদ্ধ কুণ্ডলী নিলাম। হ্যাঁ, এরকম দেখো একটা কুণ্ডলী নিলাম, তারের কুণ্ডলী, তারকে আমরা এরকম পেঁচাইছি, এটাকে বলছি আমরা তারের কুণ্ডলী। এবং আর নিচে কি করলাম, তার সাথে বদ্ধ অবস্থাতে আমরা হচ্ছে একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিলাম, একটা গ্যালভানোমিটার যুক্ত করলাম। এখানে দেখো কোনো কিন্তু সোর্স নাই, এখানে শক্তি, মানে এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য কোনো আমি সোর্স এখানে দেইনি, কোনো তড়িৎচালক শক্তি দেইনি, কোনো ব্যাটারি কিছুই দেইনি, খালি একটা গ্যালভানোমিটার লাগাইছি। গ্যালভানোমিটার কি, একটা কাঁটা থাকে, কাঁটা এমনি নড়ে, খালি যখন কারেন্ট যায় কাঁটাটা নড়ে, তাই না? গ্যালভানোমিটার সম্পর্কে তোমরা জানো। এবার এখানে খালি তার পেঁচায় রাখছে, আর কিছুই করিনি। ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে যে গ্যালভানোমিটারের কাঁটাটা ছিল সেটা কি নড়বে? না, সেটা নড়বে না, প্রথমত নড়বে না, কারণ কোনো কারেন্ট তো যাচ্ছে না।
আর তারকে প্যাঁচা এরকম কুণ্ডলী বানানো হয়েছে। ঠিক আছে, ভালো, বুঝলাম যে এই ঘটনা তিনি করলেন। এখন তিনি কি করলেন, তিনি এখানে হচ্ছে একটা এরকম দণ্ড চুম্বক নিয়ে আসলেন। তিনি এখানে একটা দণ্ড চুম্বক নিয়ে আসলেন। সো আমরা এখানে একটা দণ্ড চুম্বক নিয়ে নিই। ঠিক আছে, ধরলাম এসে একটা দ্বন্দ্ব চুম্বক আমরা আনলাম। সাপোজ এখানে আমরা একটা পোল দিয়ে দিলাম, সমস্যা নেই। এখানে আমরা দিলাম যে সাপোজ নর্থ পোল, এখানে দিলাম হচ্ছে সাউথ পোল। সো এখানে একটা দণ্ড চুম্বক আছে, এখানে একটা কি আছে যে হচ্ছে একটা বদ্ধ কুণ্ডলী আছে আমাদের। হ্যাঁ, বদ্ধ কুণ্ডলী, দেখো বদ্ধ, আমি তার দিয়ে পেঁচাইছি, বদ্ধ তারের একটা কুণ্ডলী। সো তুমি এটাকে নাম লিখে রাখতে পারো যে বদ্ধ কুণ্ডলী। সো একটা বদ্ধ তড়িৎ তারের একটা কুণ্ডলী, আমি তার দিয়ে পেঁচা একটা কুণ্ডলী বানাইছি, আর এটা বদ্ধ অবস্থায় আছে এবং এখানে কোনো সোর্স যুক্ত নাই। আমরা এবার কি করলাম, বা ফ্যারাডে এবার কি করলো, ফ্যারাডে লক্ষ্য করলো এই জিনিসটা, আমি তোমাকে একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবা, একদম এভাবে সরাসরি দেখাই। তো ফ্যারাডে একটা জিনিস খেয়াল করলো যে যখনই এই যে আমাদের এই চুম্বক দণ্ডটা আছে, এই চুম্বক দণ্ডটাকে যখনই এই কুণ্ডলীর দিকে এভাবে আস্তে 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 নিয়ে যাওয়া হচ্ছে, এই কুণ্ডলীর দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই দেখা গেল হঠাৎ করে এখানে যেই আমাদের গ্যালভানোমিটারের কাঁটাটা ছিল, সেই কাঁটাটা একটু বিক্ষেপ দিল, এভাবে করে নড়ল। তিনি খেয়াল করলেন ভালো মতো যে যখনই এই যে যতই সামনে নিয়ে যাচ্ছে, যখন এটা গতিশীল অবস্থায় রাখতেছে, সহজ কথা, যখন সেভাবে গতিশীল করে সামনে নিয়ে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে কাঁটাটা নড়তেছে। যখনই সামনে নিয়ে গিয়ে রেখে দিছে কুণ্ডলীটাকে, এই চুম্বক দণ্ডটাকে নিয়ে যে স্থির করে রাখছে, না আর নড়তেছে না, কাঁটা আর নড়তেছে না। যখনই আবার কি করছে, আবারও এটাকে গতিশীল করানো শুরু হয়েছে। হ্যাঁ, যখনই এটাকে হচ্ছে গতিশীল করা শুরু হয়েছে, খেয়াল করো, যখনই আবারও এরকমকে থামায় রাখছিল, কোনো কারেন্ট পাচ্ছে না, যখনই আবার পিছনের দিকে আনা শুরু করছে, গতিশীল করা হচ্ছে, তখন আবারও কাঁটাটা বিক্ষেপ দিছে। এবং দেখা গেছে যখনই কুণ্ডলীটাকে এরকম করে সামনের দিকে নিচ্ছিলাম, তখন কাঁটা যেদিকে বিক্ষেপ দিছে, এই কুণ্ডলী বলছে, এই দণ্ডটাকে যখন আমি পিছনের দিকে আনছি, তাহলে চুম্বক দণ্ড, তাহলে আমি লিখে রাখতেছি দণ্ডটি যখন আমি কি করলাম, দণ্ডটি যখন সামনে নিলাম, তখন এই কাঁটার বিক্ষেপ একদিকে, হ্যাঁ, কাঁটার বিক্ষেপ যেদিকে, কাঁটার বিক্ষেপ যেদিকে আমি যখন দণ্ডটাকে আমি সামনে নিলাম, আবার যখন আমি কি করলাম, যে দণ্ডটাকে আমি পিছনের দিকে আনা শুরু করলাম, দণ্ড যখন আমি পিছনের দিকে আনলাম, কাঁটার বিক্ষেপ তখন কি বিপরীত দিকে দেখা গেল। সো এই ঘটনাটা দেখা গেল, কেন গেল, কিভাবে গেল, কিছুই জানি না আমরা খালি বুঝতে পারলাম এই জিনিসটা, যে যখন এই দণ্ডটাকে আমরা এভাবে সামনে নিচ্ছি, যখন নিচ্ছি, তখন আমি বিক্ষেপ পাচ্ছি যেদিকে পাচ্ছি, পিছনে আনার সময় বিক্ষেপ বিপরীত দিকে পাচ্ছি, আয়না যখন রাইখা দিচ্ছি কোনো বিক্ষেপ পাচ্ছি না, আবার এরকম নিয়ে যখন রাইখা দিচ্ছি কোনো বিক্ষেপ পাচ্ছি না, খালি নেওয়ার সময় এরকম যখন আমরা গতিশীল রাখতেছি, তখন বিক্ষেপটা আসলে পাওয়া যাচ্ছে। এই ঘটনা তিনি অবজার্ভ করলেন যে আচ্ছা এরকম একটা ঘটনা তিনি খেয়াল করলেন যে এরকম হচ্ছে। এবং এটা তো আমাদের মনে আছে কেন এরকম হচ্ছে, সেটা আমরা একটু বুঝবো। যে এই জায়গাটায় কি আছে আমাদের নর্থ পোল, তাহলে কী হবে, এখান থেকে চুম্বক বলরেখা বের হবে, মনে আছে চুম্বক বলরেখা বের হবে, চুম্বক বলরেখা বের হবে। এবার খেয়াল করো, এই যে আমাদের চুম্বক বলরেখা বের হচ্ছে, তার মানে যখনই তুমি একটা দণ্ডকে সামনে নিয়ে যাচ্ছ, দেখো দেখো কুণ্ডলীর মধ্য দিয়ে কি চুম্বক বলরেখা যাচ্ছে, মানে কি ফ্লাক্স, মানে ফ্লাক্স হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। গতিশীল অবস্থায় কি হয়, যে তুমি গতিশীল করতেছো মানে কি, যখন স্থির ছিল তখন যে পরিমাণে ফ্লাক্স, এখন যখন তুমি এরকম করে গতিশীল করতেছো, সামনের দিকে নিচ্ছ, তখন ফ্লাক্সের পরিমাণটা একটু ভিন্ন। কেন ফ্লাক্সের পরিমাণটা ভিন্ন, এই জিনিসটা আমরা একটু বুঝি। আমরা এখন একটা জিনিস বুঝবো, আমরা একটা ঘটনা খালি মাত্র বুঝছি যে দণ্ডটাকে সামনে নেওয়ার সময় কারেন্ট পাইছি, বিক্ষেপ দিছে, মানে কি এখানে কারেন্ট তৈরি হয়েছে, কোনোভাবে কারেন্ট হয়েছে এখানে, না তো বিক্ষেপ দিত না। যখন আমি দণ্ডটাকে সামনে নিছি তখন কারেন্ট পাইছি, যখন দণ্ডটাকে আবার পিছনে নিছি তখন আমি আবারও কারেন্ট পাইছি, কিন্তু বিপরীত দিকে কারেন্ট পাইছি। যখন সামনে নিয়ে রাইখা দিছি পাচ্ছি না কারেন্ট, পিছনে নিয়েও রাইখা দিছি পাচ্ছি না কারেন্ট। তার মানে যখন গতিশীল অবস্থা ছিল তখন আমরা কারেন্ট পেয়েছি। কেন কারেন্ট পাইলাম সেটা একটু বোঝার চেষ্টা করে আসো। সো এই জিনিসটা দেখা যায় বাস্তবে। এবং শুধু তাই না, শুধু ওইটাকেই গতিশীল না, যখন ফ্যারাডে কী করলো, এই যে কুণ্ডলীটাকে, দেখা যায় বদ্ধ কুণ্ডলী ছিল, এবার দণ্ডটাকে রাইখা দিছে, রাইখা দিয়ে করলো কি, কুণ্ডলীটাকে এভাবে করে সামনে পিছনে নিল। যখন কুণ্ডলীটাকে এভাবে করে সামনে পিছনে নিল, তখন সে খেয়াল করলো যে কুণ্ডলী এভাবে আসতেছে, যখন আসতেছে তখন কাঁটার বিক্ষেপ পাচ্ছে। কুণ্ডলী যখন পিছনের দিকে চলে যাচ্ছে তখন আবার বিপরীত দিকে বিক্ষেপ দেখা যাচ্ছে, ঠিক আগের মতোই। তখন তিনি এই জিনিসটা ব্যাখ্যা করলেন যে তার মানে আমরা কি করলাম, এখানে আমরা কিন্তু এখানে আসলে কি পাইছি, কারেন্ট পাইছি। খেয়াল করছো, আমরা কিন্তু এখানে কি পাইছি, এখানে
দেখো কারেন্ট পাইছি। তাহলে দেখো এখানে আমরা কারেন্ট কেন পাইলাম সে একটু ব্যাখ্যা করি আমরা। তাহলে তোমরা এতটুকু জিনিস তো বুঝছো আপাতত, যে এই অবজারভেশনটা তো বুঝছো ফ্যারাডে, যে ফ্যারাডে একটা দণ্ডচুম্বক নিয়ে এইভাবে করে সামনে গতিশীল করলো, পিছনে এভাবে গতিশীল করলো। গতিশীল যখন তিনি করতেছিলেন তখন বিক্ষেপ দেখা গেল, কারেন্ট পাওয়া গেল। এবং যখনই থামায় রাখলেন কারেন্ট পাচ্ছি না, নেওয়ার সময় যেদিকে কারেন্ট পেলাম, আবার বিপরীত দিকে আনার সময় আবার অন্যদিকে কারেন্ট পেলাম। কেন অন্যদিকে কারেন্ট পেলাম এই সব কিছু আমরা বুঝবো, ঠিক আছে। অথবা আমরা একটা জিনিস অবজার্ভ করলাম, এই কুণ্ডলিটাকে যখন আমরা এভাবে করে আগে পরে নিলাম, তখন আমরা খেয়াল করলাম যে না কারেন্ট পাওয়া যাচ্ছে, কুণ্ডলিটাকে নড়াইলেও কারেন্ট পাওয়া যাচ্ছে। তার মানে খালি দণ্ডটাকে নড়াইলে না, কুণ্ডলিটাকে নড়াইলেও কারেন্ট পাওয়া যাচ্ছে। তখন তিনি বললেন এই ঘটনাটাকে যে আপেক্ষিক গতির সৃষ্টি হলে এই কারেন্টটা পাওয়া যাচ্ছে। আপেক্ষিক গতি কেন? কারণ তুমি এটাকে গতিশীল করো বা এটাকে গতিশীল করো, একটাকে করলেই হলো। তার মানে এই চুম্বক দণ্ড এবং এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হলে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এটা বললেন। তাহলে আমরা কথাটা নোট করে ফেলে আসো। তিনি একটা কথা বললেন আমাদেরকে, নোট করে ফেলি এখানে, যে এই দণ্ডচুম্বক, তাহলে আমরা বুঝলাম এখানে দণ্ডচুম্বক যেটা নিছিল তিনি, সেই দণ্ডচুম্বক এবং বদ্ধকুণ্ডলী, দণ্ডচুম্বক এবং বদ্ধকুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হলে, বদ্ধকুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হলে এই বদ্ধকুণ্ডলীতে তড়িৎ সৃষ্টি হয়। সৃষ্টি হলে বদ্ধকুণ্ডলীতে হ্যাঁ যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তার মানে এখানে একটা তড়িৎচালক শক্তি আসে, কই থেকে জানি আসে আর কি। হ্যাঁ, বদ্ধকুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, বদ্ধকুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, এটাকে বলা হয় আবিষ্ট হওয়া, মানে এখানে আসছে আর কি, তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। আর তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় মানে আমরা এখানে কি পাইছি? কারেন্ট পাই, মানে কারেন্ট পাই, বাংলা কথায়, শুধু বাংলা কথায় কারেন্ট পাই আমরা এখানে, ঠিক আছে। তাহলে কিভাবে এটা পাইলাম, এটা কেন সৃষ্টি হলো সেটাও আমরা বুঝতে চাই। আমরা অবশ্যই বুঝতে চাই যে কেন এরকম হইলো, ফ্যারাডে তো ব্যাখ্যা দিচ্ছে যে কেন হইলো, সেই হিসেবে জানতে চাই। তাহলে আমরা আপাতত একটা ঘটনা জানলাম যে একটা বদ্ধকুণ্ডলীকে, যদি আমি বদ্ধকুণ্ডলী আর একটা চুম্বক দণ্ডের মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি করি, একটাকে নড়াই আরটাকে স্থির রাখি, বা অন্যটাকে নড়াই আরটাকে স্থির করি, তো যখন এর মধ্যে একটা আপেক্ষিক গতি দিব তখন এখানে কি হবে, যে এখানে আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, বা এখানে আমরা একটা তড়িৎচালক শক্তি পাবো। এই জায়গাটার মধ্যে, এই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচালক শক্তি পাবো। যেই তড়িৎচালক শক্তি পাইছি দেখি তো কাটানা নড়ছে। এবং আরেকটা ব্যাপার তোমার মাথায় রাখতে হবে, তুমি মনে রেখো যে যখন আমি সামনে নিয়েছিলাম কাটানা একদিকে নড়ছে, পিছনে নেওয়ার সময় বিপরীত দিকে নড়লো। কেন বিপরীত দিকে কেন নড়লো, একই দিকে কেন নড়লো না, এই জিনিসটা আমরা জানবো, ঠিক আছে। তো কয়েকটা ব্যাপার মাথায় রাখো। এবার খেয়াল করো যে কেন হলো সেটা আমরা বোঝার চেষ্টা করি। যখন মনে করো আমি দণ্ডটাকে এভাবে রাইখা দিছি, তাহলে তুমি বুঝতে পারছো দণ্ডটাকে এভাবে রাইখা দিছো, তখন এই যে বলরেখাগুলো যাচ্ছে, এই বলরেখাগুলোর সবাই কি আসলে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যেতে পারবে না? কিছু যেতে পারবে। কারণ দেখো যে হচ্ছে একটু খেয়াল করো যে আমি আর একটু কাছাকাছি আনি, তুমি ভালো বুঝতে পারবা আর কি। দেখো এই যে একটু কাছাকাছি আমি আনলাম, এভাবে রাখলাম আমি আপাতত, যে আমি এখানে কি করলাম, এখানে দণ্ডচুম্বকটাকে রেখে দিছি, আপাতত স্থির রাখছি। এখানে কুণ্ডলী আছে, দেখো এই কুণ্ডলীর মধ্যে এই যে আমাদের তল, হ্যাঁ এই যে কুণ্ডলী যেই আমাদের এই কুণ্ডলী যে ফাঁকাটা, সেই কুণ্ডলীর যে তলটা, এই তলের মধ্য দিয়ে কিছু পরিমাণে বলরেখা ঢুকতে পারতেছে, ঠিক আছে। আর দেখো কিছু পরিমাণে বাইরের দিক দিয়ে যাচ্ছে, ভালো। তার মানে তখন যে পরিমাণে বলরেখা প্রবেশ করছিল সেই সংখ্যাটা একটু কম, তার মানে তখন চুম্বক ফ্লাক্স একটু কম ছিল, ভালো। যখনই তুমি কি করলা, এই কুণ্ডলীটাকে, এই দণ্ডটাকে ধরে এভাবে সামনে নিলা, তখন দেখো পূর্বের তুলনায় কি বেশি বলরেখা প্রবেশ করছে। পূর্বের তুলনায় বেশি বলরেখা প্রবেশ করছে মানে কি, বেশি চুম্বক ফ্লাক্স এখন পাওয়া যাচ্ছে। তার মানে কি, আগে কম চুম্বক ফ্লাক্স পাওয়া যাচ্ছিল, এখন বেশি চুম্বক ফ্লাক্স পাওয়া যাচ্ছে। তাহলে ফ্লাক্সের পরিবর্তন হয়েছে না, আগে কম চুম্বক ফ্লাক্স ছিল, এখন বেশি চুম্বক ফ্লাক্স পাচ্ছ, তাহলে ফ্লাক্সের পরিবর্তন হলো। এই কথাটা মনে রাখবা, যখনই ফ্লাক্সের পরিবর্তন হবে তখনই তুমি সেখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবা। ফ্লাক্সের পরিবর্তন হলেই আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবা, ফ্লাক্সের পরিবর্তন যদি না হয় তুমি কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবা না। তাহলে কথাটা তুমি একটু মনে রাখো যে ফ্লাক্সের পরিবর্তন হলেই তুমি কি পাবা। আমি এখানে একটু নোট করে দিচ্ছি কথাটা,
আমরা এখানে রেখে দিচ্ছি, তাহলে তুমি নোট করে রাখো এই জিনিস কথাটা, যে ফ্লাক্সের পরিবর্তন হলেই ফ্লাক্সের পরিবর্তন হলেই, যতক্ষণ ফ্লাক্সের পরিবর্তন চলতে থাকবে ততক্ষণ তুমি এই তড়িৎচালক শক্তি পাইতে থাকবা। ফ্লাক্সের পরিবর্তন হলেই শুধুমাত্র কি পাওয়া যায়? ফ্লাক্সের পরিবর্তন হলেই শুধুমাত্র এই প্রবাহ পাওয়া যায় বা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যায়। এটাকে আমরা আবিষ্ট প্রবাহ বলি, হ্যাঁ, কারণ এটা আরেকজনের মধ্যে পাওয়া গেছে, আবিষ্ট প্রবাহ পাওয়া যায়। তাহলে ফ্লাক্সের পরিবর্তন হলেই শুধুমাত্র আবিষ্ট প্রবাহ থাকে, হ্যাঁ, আবিষ্ট প্রবাহ পাওয়া যায়, বা আমরা আবিষ্ট প্রবাহ পাওয়া যায়, এর লিখি আমরা আবিষ্ট প্রবাহ পাওয়া যায়। যখনই তুমি কি করছো, যেটাকে গতিশীল রাখতেছো না, থামাই দিচ্ছ, তার মানে কি ফ্লাক্স এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। ফ্লাক্স তো মানে একই রকম ফ্লাক্স পাওয়া যাচ্ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড, পরবর্তী সেকেন্ডগুলোতে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না মানে আর কারেন্ট পাবো না। তাহলে ফ্লাক্সের চেঞ্জ হতে হবে, কারেন্ট পেতে হলে ফ্লাক্সের চেঞ্জ হতে হবে। যখনই তুমি এভাবে করে এটাকে গতিশীল করতেছিলা, হ্যাঁ, তুমি এটাকে কি করতেছিলা, যে গতিশীল করতেছিলা, তখনই এটা কি হচ্ছিল, যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল প্রতি সেকেন্ডেই, প্রতি মুহূর্তেই। তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তার উপরে আসলে এই জিনিসটা তড়িৎচালক শক্তির ব্যাপারটা নির্ভর করে। তড়িৎচালক শক্তি কি বেশি পাবা না কম পাবা, সেটা কিসের উপর নির্ভর করে? এই ফ্লাক্সের পরিবর্তনের হারের উপরে। যদি তুমি অনেক জোরে নড়াচড়া করো তাহলে প্রতি সেকেন্ডে ফ্লাক্সের পরিবর্তন অনেক বেশি হবে, তাহলে সেক্ষেত্রে তুমি বেশি বেশি আবিষ্ট তড়িৎচালক শক্তিও পাবা। সেই কথাগুলো আমরা সামনে নোট ডাউন করবো। সো এতটুকু কথা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এরকম ফ্লাক্সের পরিবর্তন হলে অবশ্যই তখন আমরা সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ পাই। আর দণ্ডচুম্বক এরকম নড়াইলে বা এই বদ্ধকুণ্ডল এরকম নড়াইলে কেন আমরা কারেন্ট পাইলাম? কারণ এই জায়গাটায় তখন ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে বিধায় আমরা এখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাচ্ছি বা আবিষ্ট প্রবাহ পাচ্ছি। আবিষ্ট তড়িৎচালক শক্তি পেলেই তুমি আবিষ্ট প্রবাহ পাবা, মনে রেখো এটা। আবিষ্ট তড়িৎচালক শক্তি পাচ্ছ তার মানেই আবিষ্ট প্রবাহ পাচ্ছ, আবিষ্ট প্রবাহ পাচ্ছ তার মানেই আবিষ্ট তড়িৎচালক শক্তিও পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছি আমরা। এটা আমরা এখনো বুঝি নাই যে ভাই বিপরীত দিকে কেন নড়লো, এটা আমরা বুঝবো, আলাদাভাবে বুঝবো। সো এটি কথা আমরা এখান থেকে বুঝতে পারছি। দেখো তোমাকে আমি আরও চিত্র দেখাই, তুমি আর সুন্দর মতো বুঝতে পারবা। দেখো এই তুমি খুব ভালো বুঝতে পারো। দেখো এই দণ্ড চুম্বকটা যখন তুমি এই পিছনের দিকে রাখতা, তখন দেখো এখানে যে পরিমাণে ফ্লাক্স প্রবেশ করতো আর এখন কি বেশি পরিমাণে ফ্লাক্স প্রবেশ করতেছে, ঠিক আছে। এবং যখন এরকম দেখো দণ্ডচুম্বক কীভাবে তুমি এই কুণ্ডলীর দিকে আনতেছো, দেখো এই যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, মানে চুম্বক বলরেখা তো বেশি পরিমাণে যাচ্ছে, তো ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। দেখো এই ব্যাপারটা। তারপর দেখো তোমাকে আরও দেখে, এই যে খুব ভালো বুঝতে পারো, দেখো এই জিনিসটা, দেখো এই দণ্ড চুম্বকটাকে আমরা কি করলাম, দেখো এইভাবে করে, এই যে একটা দেখো বাস্তবে তুমি এভাবে বানাইতে পারো, তার দিয়ে পেঁচায় একটা কুণ্ডলী বানাইছি। দণ্ড চুম্বকটাকে ধরে দেখো এই যে সামনের দিকে নিয়ে যাচ্ছি, দণ্ড চুম্বকটাকে ধরে আমরা সামনের দিকে নিচ্ছি। যখন গতিশীল করতেছি, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তখন দেখো আমরা কাটার একটা বিক্ষেপ পেলাম, লালটা। ভালো। তারপর যখন খেয়াল করো, যখন এখানে ছিল আমরা কি করলাম, এটাকে আবার দেখো নিচের দিকে নিয়ে আসছে, দেখো নিচের দিকে। তার মানে আমি এই দণ্ডটাকে ধরে, দণ্ডটা এরকম ছিল, দণ্ডটাকে ধরে আমি এরকম নিচের দিকে আনতেছি। নিচের দিকে আনার সময় একটা ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। সো তখনও কি কারেন্ট পাবো, আমরা আবিষ্ট তড়িৎ শক্তি পাবো। দেখো এই কাটাটা দেখো এবার উল্টা দিকে নড়ছে, আগের বার যেদিকে নড়ছিল এখন তার বিপরীত দিকে বিক্ষেপ দিছে। কেন বিপরীত দিকে বিক্ষেপ দিল সেটা আমরা এখনো জানতে পারি না, সেটা আমরা শিখবো। এবং খেয়াল করে দেখো, যখন তুমি এটাকে জাস্ট ধরে রাখছো, সামনে নিচ্ছ না পিছনে নিচ্ছ না, তখন কোনো দেখো কোনো বিক্ষেপ পাওয়া যাচ্ছে না, শূন্য কারেন্ট পাওয়া যাচ্ছে। দেখো নো মুভমেন্ট, বি ইন কয়েল কনস্ট্যান্ট, মানে বি ইন কয়েল কনস্ট্যান্ট, মানে বি এর মানটা কনস্ট্যান্ট হচ্ছে, তাই কোনো নো মুভমেন্ট, আমি কাটার কোনো বিক্ষেপ পাচ্ছি না। যখন আমি এই দণ্ডটা নড়াচ্ছি না, নো মুভমেন্ট, তখন কাটারও নো মুভমেন্ট। সো বুঝতে পেরেছ যে তুমি যখন এভাবে করে সামনে নিচ্ছ একদিকে বিক্ষেপ দিচ্ছে, পিছনে নিলে আরেকদিকে বিক্ষেপ দিচ্ছে। পুরো ঘটনাটা একদম ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম বিক্ষেপ দিচ্ছে। তাহলে আমরা কিছু কথা নোট করে ফেলে এখানে আসো। বুঝতে পারলাম কি, যতক্ষণ হচ্ছে তুমি কি করবা, আপেক্ষিক গতি রাখবা, ততক্ষণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে যতক্ষণ আপেক্ষিক গতি থাকবে, তাহলে সহজ কথা লিখে ফেলি, যতক্ষণ আপেক্ষিক গতি থাকবে অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের প্রয়োজন থাকবে, সহজ কথায় তড়িৎ ফ্লাক্স না চুম্বক ফ্লাক্স। যতক্ষণ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, যতক্ষণ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। ঠিক আছে, আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যাবে বা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে, ততক্ষণ আবিষ্ট তড়িৎ, এবার শক্তি লিখি, আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। হ্যাঁ, আবিষ্ট তড়িৎ শক্তি পাওয়া যাবে। আরো কিছু কথা লিখতেছি, নোট করে ফেলো।
আবিষ্ট তড়িৎ শক্তি পাওয়া যাবে। সো 1 নম্বর কথা। এবার তুমি যদি কি করো, তুমি যে দণ্ডটা নিলা, এই দণ্ডকে তুমি অনেক দ্রুত মুভমেন্ট করাও, তাহলে সেক্ষেত্রে তুমি আরো বেশি মানের তড়িৎচালক শক্তি পাবা। তাহলে কথা লিখে ফেলি আমরা 2 নম্বর পয়েন্ট, যে আপেক্ষিক গতি বেশি হলে সেক্ষেত্রে আপেক্ষিক গতি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা আই বেশি পাবো বা ই বেশি পাবো। এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তি বললাম না আমরা, সেটাকে আমরা ই দিয়ে লিখতে পারি। হ্যাঁ, তাহলে আপেক্ষিক গতি বেশি হলে ই বেশি হবে। সো আপেক্ষিক গতি বেশি হলে ই বেশি হবে। ঠিক আছে, একটা জিনিস বুঝতে পারলো। সো গতি বেশি হলে তুমি এখানে এই যে এই তড়িৎচালক শক্তি বা কারেন্টের মানটা বেশি বেশি পাবা। ঠিক আছে, এবার তুমি যদি কি করো, এখানে যে পাক দিছো, এই যে পাক, এই পাকের সংখ্যা যদি বেশি হয়, হ্যাঁ, পাক সংখ্যাকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। পাক সংখ্যা কতগুলো পাক দিলাম আমরা, এই যে এখানে তার যে পাক দিছি, এই পাক যদি তুমি আরো বেশি দিতা, তাহলে পাক সংখ্যা বেশি হলে, পাক সংখ্যা বেশি হলে আবিষ্ট তড়িৎচালক শক্তিও বেশি হয়। তাহলে এই যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি ই হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি, পাক সংখ্যা বেশি হলে ই বেশি হবে, এই কথা মনে রাখবা। তারপরে দেখো আরো কি হবে, তারপরে আমাদের পাক সংখ্যা বেশি হলে বেশি হবে, তারপর আমাদের ক্ষেত্রফল যদি বেশি হয় তারপরেও বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব ক্ষেত্রফল বেশি হলে, হ্যাঁ, ক্ষেত্রফল বেশি হলে আমাদের তারের যে কুণ্ডলীতে পাকাইছিলাম সেই কুণ্ডলীর ক্ষেত্রফল বেশি হলে কি হবে, এই তড়িৎচালক শক্তিটাও বেশি হবে। বুঝতে পারছো, কারণ ক্ষেত্রফল বেশি হলে ফ্লাক্স বেশি হয়, আর ফ্লাক্স বেশি মানেই, ফ্লাক্সের পরিবর্তন বেশি মানেই আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তিও বেশি। এটাকে আমরা এভাবে করে লিখি, এরকম করে আমরা এভাবে করে প্রকাশ করি। হ্যাঁ, যে হচ্ছে এপসাইলন, এভাবে লিখি আমরা এপসাইলন, বা হচ্ছে ইও লিখতে পারো। ই মানেও আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি, অথবা এরকম এপসাইলন মানেও আবিষ্ট তড়িৎচালক শক্তি, একই কথা। ঠিক আছে, দুই আসলে একই জিনিস। সো ক্ষেত্রফল বেশি হলে আমাদের তড়িৎচালক শক্তিও বেশি হবে। যদি আমাদের এই চুম্বক ক্ষেত্র শক্তিশালী হয়, আমরা শক্তিশালী চুম্বক নিয়ে আসি, তাহলে শক্তিশালী চুম্বক আনলে, হ্যাঁ, চুম্বকের মেরু শক্তি বেশি হলে, অর্থাৎ শক্তিশালী চুম্বক যদি আমি আনি, নিয়ে আসি, বেশি শক্তিশালী চুম্বক, তার মানে কি হবে, আমাদের এখানকার আবিষ্ট তড়িৎচালক শক্তিও বেশি হবে। সো কয়েকটা জিনিস কিন্তু আমরা এখান থেকে আইডিয়া পেয়ে গেলাম। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো। সো অবশ্যই আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের এখানে আবেশ, এই যে ঘটনাটা, এখন আমরা তড়িৎ চুম্বক আবেশ কথাটাই তো বুঝলাম না, সেটা বুঝি। এই যে তুমি এরকম দণ্ড চুম্বক এবং বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করলে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যায়, আবিষ্ট প্রবাহ পাওয়া যায়, এই যে প্রক্রিয়াটা, এই যে প্রসেসটা, এটা কি বলা হয়, তড়িৎ চুম্বকীয় আবেশ বা তড়িৎ চুম্বক আবেশ। আর এখানে যে আমরা তড়িৎচালক শক্তিটা পাই, সেটাকে আমরা বলতে পারি তড়িৎ চুম্বকীয়, আমাদের কি, যে আবিষ্ট তড়িৎচালক শক্তি, এভাবে কিন্তু আমরা বলতে পারি। সো এই সংজ্ঞাটা চলো আমরা দেখে ফেলি, তাহলে আমরা বুঝতে পারলাম এরকম দণ্ডচুম্বককে অথবা কুণ্ডলীটাকে এরকম মুভমেন্ট করলে, অর্থাৎ এদের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকলে একটা কারেন্ট পাওয়া যায়। নেওয়ার সময় যেদিকে কারেন্ট পাওয়া যায়, আবার আনার সময় আবার তার উল্টা দিকে কারেন্ট পাওয়া যায়। স্থির রাখলে কোনো কারেন্ট পাওয়া যায় না। কেন? কারণ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হতে হয়। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যত বেশি বেশি হবে, চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, অর্থাৎ 1 সেকেন্ডে কি পরিমাণে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তার উপরে আমাদের আসলে ই এর মানটা নির্ভর করে। ঠিক আছে, এবং ই এর মানটা কখন কখন বেশি হয় সেটা আমরা একটা আইডিয়া পেলাম এখান থেকে। আশা করি এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট। দেখো, এটাই সংজ্ঞা আকারে এখানে লেখা আছে। তড়িৎ চুম্বকে আবেশ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে একটি পরিবাহীর মধ্যে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। সেই ঘটনায় মাত্র আমরা দেখলাম, দেখো একটা দণ্ডচুম্বককে আমরা এভাবে যদি, এই দেখো কুণ্ডলী, তার দিয়ে পেঁচানো কুণ্ডলী, তবে এখানে তারটাকে একটা কাঁচা লোহার মধ্যে পেঁচাইছে, তাহলে ভালো হয়, আরো ভালো তড়িৎচালক আবিষ্ট প্রবাহটা আরো বেশি হয়। ঠিক আছে, তাহলে যদি এই একটা দণ্ডচুম্বককে আমরা এভাবে করে একটা কুণ্ডলীর মধ্যে নিয়ে যাই, তাহলে অবশ্যই কি পাবো, আবিষ্ট প্রবাহ পাবো, আপেক্ষিক গতি থাকলেই এখানে কাঁটাটা নড়বে এভাবে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা লেখা আছে, একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনী, যেটা বন্ধ হবে না, এটা হচ্ছে বদ্ধ, এটা কি একটা বদ্ধ, হ্যাঁ, একটা বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিটাকে আমরা বলবো কি, তড়িৎ চুম্বকীয় আবেশ। ক নম্বরে আসে এটা। সো বুঝতে পারলাম, একটা দণ্ড চুম্বককে তুমি যদি এইভাবে দেখো, আরো চিত্র দেখো, আরো ভালো বুঝতে পারবে। দেখো অনেকগুলো পাক দেওয়া, সো পাক সংখ্যা বেশি, তার মানে কি এখানে আমাদের তড়িৎচালক শক্তি মানটা বেশি হবে। তুমি দেখো নিয়ে যাও, নিয়ে আসো, গতিশীল রাখো, যতক্ষণ গতিশীল রাখবা ততক্ষণ কারেন্ট পাবা। ক্ষণস্থায়ী বলা আছে কেন? কারণ তুমি যদি নিয়ে ধরে রাখো, শেষ, আর পাচ্ছ না। ঠিক আছে, এখানে আসলে কি হইল,
ঘটনা হলো তুমি কিন্তু আসলে কীভাবে কারেন্ট পাইলা, তুমি আসলে কিন্তু যান্ত্রিক শক্তি খরচ করছো। তুমি হাত দিয়ে যখন এভাবে নিয়ে যাচ্ছ, নিয়ে আসতেছো, তোমার কিন্তু শক্তি খরচ হচ্ছে। তোমার ওই যান্ত্রিক শক্তিটা আসলে এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। বুঝতে পারছো না? এই হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ। হ্যাঁ, আর এই তড়িৎ চুম্বকীয় আবেশের ফ্যারাডের সূত্র আছে, খেয়াল করো। ফ্যারাডে এটা দিয়ে সূত্র দিচ্ছে, ফ্যারাডে দুটো সূত্র দিচ্ছে এখান থেকে। প্রথম কথা সে বলছে, যদি আমি এরকম করে বদ্ধকুণ্ডলী আর দণ্ডচুম্বকেরটাকে এভাবে আপেক্ষিক গতির সৃষ্টি করি এদের মধ্যে, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। হ্যাঁ, এটা পাওয়া যাবে। এটা হচ্ছে তার প্রথম সূত্র, যে পাওয়া যাবে, এটা তার প্রথম সূত্র, এবং এটা ক্ষণস্থায়ী হবে। দেখো তো আমরা প্রত্যেকটা লাইন বুঝি কিনা, আমরা পরিচিত কিনা। যখনই কোনো বদ্ধকুণ্ডলীর মধ্যে বা বন্ধকুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্ররেখার মোট সংখ্যা, অর্থাৎ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। সহজ কথায়, যখনই কোনো বদ্ধকুণ্ডলীর মধ্যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি পাওয়া যায় বা তড়িৎ প্রবাহ পাওয়া যায় বা আবিষ্ট হয়। যতক্ষণ চুম্বক ফ্লাক্স বা চুম্বক ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটে, অর্থাৎ যতক্ষণ ফ্লাক্সের পরিবর্তন হতে থাকবে, ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক শক্তি অর্থাৎ আবিষ্ট প্রবাহ পাওয়া যাবে। সেটা অলরেডি আমরা জানি। এবং ক্ষেত্ররেখার সংখ্যা বৃদ্ধিতে, মানে ফ্লাক্সের সংখ্যা বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ যেদিকে ঘটে, যখন তুমি হ্রাস করবা, পিছনে নিয়ে আসবো মানে হ্রাস করা, বুঝতে পারছো? তুমি যখন এটাকে পিছন দিকে নিয়ে আসবা, দেখো যখন ভিতরে নিয়ে গেলা কি অনেকগুলো প্রবেশ করছে না, যখন তুমি এরকম পিছনে নিয়ে আসবা, দেখবা এই যে কিছু বাইরে গেছে, দেখছো? যখন তুমি ভিতরে ঢুকাইছিলা, খেয়াল করে দেখো, এই যে এটা সবই কিন্তু ভিতরে। যখন তুমি এভাবে করে বাইরে নিয়ে আসলে, দেখো এই দুইটা চুম্বক বলরেখা কিন্তু বাইরে হয়ে গেল, বাইরে চলে আসছে। মানে কি, এখানে চুম্বক বলরেখা কমে গেছে না? চুম্বক বলরেখা বেশি হলে যেদিকে কারেন্ট যায়, চুম্বক বলরেখা কমে গেলে বিপরীত দিকে কারেন্ট যায়। এই কথাটাই বোঝানো হয়েছে, বুঝতে পারছো? সো আশা করি পুরো কথাটা ক্লিয়ার। সো আমাদের প্রথম সূত্র বুঝেছি, হ্যাঁ এই ঘটনা ঘটে, ওকে ফাইন। দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে যে ওই যে ওখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো, তো সেই আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত হবে? এই মানটা কিসের উপর নির্ভর করে? একটু আগে আমরা দেখতেছিলাম যে অনেক গতি টতি আবিজ এবং কিছুর উপর নির্ভর করে, তো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো। তো সেই আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা কিসের উপর নির্ভর করে, সেটা আছে 2 নম্বর সূত্রের মধ্যে। আর 3 নম্বর সূত্র অর্থাৎ লেন্জের সূত্রের মধ্যে আছে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা আমরা বুঝলাম। তো সেই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা আসলে কোন দিকে প্রবাহিত হবে? ওই যে একবার একই দিকে একবার বিপরীত দিকে গেল, সে দিকটা তড়িৎ প্রবাহ তো অবশ্যই একটা দিক থাকবে, তড়িৎ প্রবাহ তৈরি হলো কোন দিকে যাবে, সেই দিকটা আমরা পড়বো হচ্ছে তৃতীয় সূত্র অর্থাৎ লেন্জের সূত্রে। তো 2 নম্বর সূত্র আমরা দেখি কি বলেছে, যে কোনো বদ্ধ বা কোনো বন্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কিসের উপর নির্ভর করে? ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক, পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। আগে বুঝি আমরা যে এই জিনিসটা কি বোঝাইলো, আমরা আগে মেন কথাটুকু বুঝি যে ভাই, যখনই আমাদের হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাচ্ছে, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা কিসের উপর নির্ভর করে? এই মানটা নির্ভর করে হচ্ছে, এই আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা নির্ভর করে হচ্ছে কিসের উপরে? যে ফ্লাক্সের পরিবর্তনের হার, যে একক সময় কি পরিমাণে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তো সেটাকে প্রকাশ করি আমরা এইভাবে, যে ফ্লাক্সের পরিবর্তন মানে ডি ফাই, আর পরিবর্তনের হার মানে কি সময় দিয়ে ভাগ। ফ্লাক্সের পরিবর্তনের হার, তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক, তবে ঋণাত্মক মানের সমানুপাতিক। এই কথাটা বুঝতে হবে যে ঋণাত্মক মানের সমানুপাতিক। ঋণাত্মক কথাটা কেন? ঋণাত্মক চিহ্নটা দ্বারা দিক প্রকাশ করি, আর দিকের সূত্রটা আমরা 3 নম্বরে পড়বো, লেন্জের সূত্রটা পড়ার সময় পড়বো। তো তুমি এখান থেকে জিনিসটা মনে রাখো যে কি দাঁড়াইলো, ই সমানুপাতিক মাইনাস ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, এটাকে চলো আমরা সুন্দর করে আমরা এখানে প্রকাশ করি। তাহলে এই কথাটা একটু আগে বলতেছিলাম যে ভাই, যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা, দ্বিতীয় সূত্র আসতেছে এই চ্যাপ্টারের, আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা কিসের সমানুপাতিক? হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে তাহলে ফ্লাক্সের পরিবর্তনের হার, তার মানে একক সময়ে 1 সেকেন্ডে কি পরিমাণে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। প্রতি সেকেন্ডে যদি ফ্লাক্সের পরিবর্তন অনেক বেশি হয়, তাহলে তড়িৎচালক শক্তি অনেক বেশি হবে। ফ্লাক্সের পরিবর্তন কম হলে তড়িৎচালক শক্তিও কম হবে। তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটা হচ্ছে কে। এই সমানুপাতিক ধ্রুবক আসবে, এই সমানুপাতিক ধ্রুবক যদি আমাদের আসে, তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে, যে এই যে আমাদের এই জায়গাটার মধ্যে কে আসবে, কে এর মান 1 লিখলাম না আমরা, এখানে থাকবে শুধুমাত্র এরকম যে ডি ফাই বাই হচ্ছে ডিটি। এবার যখনই আমরা আগেই বলেছিলাম যে কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর করে, সো কুণ্ডলীর পাক সংখ্যা যদি কি হয়, এন হয়, তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা আমাদের হবে এরকম, যে মাইনাস এখানে হবে হচ্ছে উপরে এন, সাথে হচ্ছে ডি ফাই
বাই হচ্ছে কত ডিটি। তার মানে আমাদের এই আবিষ্ট তড়িৎচলক শক্তির মান হবে E সমান -NdΦ/dt, যেখানে n হচ্ছে পাক সংখ্যা, n হচ্ছে আমাদের পাক সংখ্যা এবং আমাদের dΦ/dt এটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের হার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, যে ফ্লাক্সের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, মানে 1 সেকেন্ডে কি পরিমাণে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তুমি অঙ্ক করার সময় শুধু ভ্যালু নিয়ে অঙ্ক করতে পারো, বুঝলা কি বললাম কথাটা? আগে শুনো সবাই, দেখো এই যে এখানে মাইনাস জিনিসটা যেটা আছে এটা দিক প্রকাশ করে। তুমি অঙ্ক করার সময় শুধু ভ্যালু নিয়ে অঙ্ক করতে পারো, যে E সমান NdΦ/dt, শুধু ভ্যালু নিয়ে অঙ্ক করতে পারো। ঠিক আছে, আর এই মাইনাসটা নিবা না, শুধু পরিবর্তনটা নিবা। আর মাইনাস নিলে পরিবর্তনটা নিবা, তখন দেখবা যে হচ্ছে মাইনাস আসবে, মাইনাস প্লাস হয়ে যাবে। আর যদি তুমি মাইনাসটা বাদ দাও তাহলে এখানে শুধু পজিটিভ মানটা নিবা, যে পরিবর্তন হচ্ছে 1 থেকে 6 বা হচ্ছে 6 থেকে 1, তাহলে 6 থেকে যদি 1 হয় তাহলে 1 - 6 করলে -5 আসবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যদি তুমি এই মাইনাসটা অ্যাভয়েড করো, 6 থেকে 1 হয়েছে, তাহলে পরিবর্তন করতে জাস্ট 5 নিবা, -5 আর নিবা না, শুধু ভ্যালু নিবা। শুধু ভ্যালু নিয়ে করতে পারো, শুধু ভ্যালু, চিহ্ন হবে না, শুধু ভ্যালু। ঠিক আছে, অঙ্ক করার সময় দেখাবো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় সূত্র পেয়ে গেলাম, যে ফ্যারাডে সূত্র, যে আবিষ্ট তড়িৎচলক শক্তি পাওয়া যায়। সে আবিষ্ট তড়িৎচলক শক্তির মান কি হবে? পাক সংখ্যার উপর অবশ্যই নির্ভর করে। পাক সংখ্যা বেশি হলে আমরা এখানে তড়িৎ প্রবাহ বেশি পাই, NdΦ/dt। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তড়িৎচুম্বক আবেশের দ্বিতীয় সূত্র। আমরা লেন্জের সূত্রটা নেক্সট ক্লাসে শিখব। আমরা এর আগে হচ্ছে আরেকটু সূত্র পড়ে রাখি, স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ। লেন্জের সূত্র থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা আর দুইটা ছোট্ট জিনিস একটু পড়ে রাখি। এটুকু জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতটুকু জিনিস তোমরা আশা করি বুঝতে পেরেছো, এতটুকু জিনিস বুঝতে পেরেছো। 9 জন আমাদের সাথে আছো এখনো, ভেরি গুড। সো খেয়াল করো, আমরা আর দুইটা স্লাইড পড়বো, জাস্ট আমাদের 2 মিনিট লাগবে। সো এই 2 মিনিটে আমরা এই দুইটা আবেশও পড়ে রাখবো। আর ওই যে দিকটা বিপরীত দিকে হবে, কেন বিপরীত দিকে হইলো সেই কারণটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, সো আরেকটা জিনিস আছে স্বকীয় আবেশ। যখনই কি হয় দেখো, স্বকীয় আবেশ জিনিসটা কি, যে মনে করো তুমি হচ্ছে কি করছিলা, যে তুমি এখানে যে কোনো একটা দণ্ড চুম্বক তুমি নিলা, অথবা যে হচ্ছে প্রবাহ মাত্রার পরিবর্তনের ফলে একটা আবেশ তৈরি হয়। কীরকম দেখো, একটি মাত্র বর্তনীতে, মানে একটা মাত্র বর্তনী, মনে করো এই হচ্ছে একটা বর্তনী, তুমি এখানে কি দিছো, এখানে মনে করো তুমি একটা সোর্স দিছো, আর এখানে একটা কুণ্ডলী আছে মনে করো আর কি, বা কিছু একটা আছে, এখানে সোর্স যুক্ত আছে। বলছে একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে, মনে করো তড়িৎ প্রবাহ যখন পরিবর্তিত হয় তখন কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হয়। যখন মনে করো কথার কথা তুমি কি করলা, কারেন্টের সুইচ অন করলা, তখন কি হয় যে কারেন্টের, তোমার বাসা বাড়িতে যে কারেন্ট চলে সেটা মনে করো 6 মানের কারেন্ট, 6। তাহলে শুরুতে কি 6 মানের কারেন্ট চলা শুরু করে না, তুমি যখন সুইচটা অন করলা তখন কারেন্ট প্রথমে 0 ছিল, অন করলা কারেন্টের মানটা 0 থেকে 1 2 3 4 5 6, তারপরে 6 6 6 6 6 মানের কারেন্ট নিয়ে চলতে থাকে। তাহলে এই যে কিছু অল্প সময় হলেও তো এখানে কি কারেন্টের মানটা চেঞ্জ হয়েছে না, 0 থেকে 6 হয়েছে, একটু সময় লাগছে। সো ওই যে 0 থেকে 6 অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যখন পরিবর্তন হচ্ছিল তখন কিন্তু ফ্লাক্সের পরিবর্তন ঘটছে। আর যখন এই ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখন কি হয়, একটা আবিষ্ট তড়িৎচলক শক্তি পাওয়া যায়, এক্সট্রা আর একটা শক্তি পাওয়া যায়। সো এই যে এই আবিষ্ট প্রবাহটাকে তখন আমরা নাম দিই স্বকীয় আবেশ। এই ঘটনাকে বলি আমরা স্বকীয় আবেশ। কারণ দেখো স্বকীয় মানে কি, সেলফ ইন্ডাকটেন্স। সেলফ মানে কি, এখানে অন্য কোনোটার সাহায্য নেয়নি, নিজের প্রবাহ মাত্রার পরিবর্তনের কারণেই নিজের মধ্যেই একটা আবেশ প্রক্রিয়াতে একটা তড়িৎচলক শক্তি, একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়েছে আর কি। সেই জন্য বলা হয় স্বকীয় আবেশ। যখনই নিজের মধ্যেই কারেন্টের মানটা করে পরিবর্তন হচ্ছিল, 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে মনে করো 6 অ্যাম্পিয়ার হচ্ছিল, তখনই কি হয়েছে, ফ্লাক্সের পরিবর্তন হয়েছে। আর ফ্লাক্সের পরিবর্তন হওয়া মানে সেখানে আরেকটা কি পাওয়া গেছে, যে হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া গেছে। দেখো একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে, ওই যে 0 থেকে 6 যখন হচ্ছিল, অথবা কোনো চুম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে ফ্লাক্সের পরিবর্তন ঘটে, সেটা চুম্বক দণ্ড দিয়ে করা যায়, আবার এরকম তড়িৎ প্রবাহের পরিবর্তন করার ফলে করা যায়। এই পরিবর্তনের জন্য যে তড়িৎচুম্বক আবেশ ঘটে তাকে বলা হয় স্বকীয় আবেশ। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছ? আর এই যে স্বকীয় আবেশটা ঘটে, এই স্বকীয় আবেশের একটা আমরা গুণাঙ্ক পড়বো এখন। একটু খেয়াল করো,
এই যে এই ফ্লাক্সের পরিবর্তনটা সমানুপাতিক কিসের? তড়িৎ প্রবাহের সমানুপাতিক। যদি তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটবে, ফ্লাক্সেরও পরিবর্তন ঘটবে। সো এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে যার নাম হচ্ছে এল। এলকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। এই এলকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্ক। সো স্বকীয় আবেশ গুণাঙ্ক। সো এন সংখ্যক পাকের জন্য লেখা যায় হচ্ছে এন ফাই। সো এন ফাই সমান সমান হচ্ছে এল আই। সো এটা আমাদের হচ্ছে একটা সূত্র, এন ফাই সমান সমান এল আই। সো এন হচ্ছে পাক সংখ্যা, ফাই হচ্ছে চুম্বক ফ্লাক্স, এল আই, এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। আরেকটা জিনিস আমরা জানতাম, একটু আগে শিখেছি আমরা এখান থেকে, সেটা হচ্ছে কি যে আমরা ফ্যারাডে সূত্র জানি। তো ফ্যারাডে সূত্রতে আমরা কি জানি? ফ্যারাডে সূত্রতে আমরা জানি ই সমান সমান যে হচ্ছে কি মাইনাস এন ডি ফাই বাই হচ্ছে কত ডিটি, তাই না? ডি ফাই বাই ডিটি, মাইনাস এন ডি ফাই বাই ডিটি। শুধু ফাই সমান যদি বসাই দাও, ফাই সমান কি লেখা যায়? ফাই সমান এল আই লেখা যায়। এই যে এখান থেকে ফাই সমান এল আই, তাই না? তো এন পাকের জন্য, আর এখানে তো যদি আমি এন পাক তো দিয়েই রাখছি, সমস্যা নেই। শুধু ফাই সমান কি লেখা যাবে? ফাই সমান এল আই লেখা যাবে। আর হচ্ছে এন পাকের জন্য, পাক সংখ্যা এন হলে, পাক সংখ্যা এন হলে, পাক সংখ্যা এন হলে দেখো এন ফাই সমান মাইনাস এন ডি বাই ডিটি। সেখানে কি লেখা যাবে? দেখো এখানে মাইনাসটা থাকলো, এখানে এন, এখানে ডি ফাই, ফাইয়ের পরিবর্তে কি লিখবো আমরা? এল আই। তাহলে লিখবো হচ্ছে এখানে দেখো এল ইন্টু ডিআই লিখলাম আমরা, যেহেতু এখানে ডি ছিল, এল ইন্টু ডিআই। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে যে যে মাইনাস মানে ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি, মাইনাস এল ডিআই বাই ডিটি। সো এইভাবে করে কিন্তু আমরা এখান থেকেও লিখতে পারি মাইনাস এল ডিআই বাই ডিটি। পাক সংখ্যা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কীভাবে? যে মাইনাস এল ডিআই বাই ডিটি, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু চাইলে লিখতে পারি। সো এটা আমাদের একটা জিনিস, এখান থেকে একটা ব্যাপার এখান থেকে গেল। তারপর দেখো সেম একইভাবে আরেকটা আছে পারস্পরিক আবেশ। সেটা কি? দেখো এইটার মধ্যে কোনো কি নাই, কোনো সোর্স নাই, কোনো তড়িৎচালক শক্তি কিছু নাই, এটার মধ্যে তড়িৎচালক শক্তি আছে। তখন তুমি এটার মধ্যে তুমি সুইচ অন করলা, কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে দেখা যায় এটার মধ্যেও কারেন্ট নড়ে ওঠে। তাহলে এটার মধ্যে আমি কারেন্ট দিলাম, এটার মধ্যে কিভাবে কারেন্ট নড়ে উঠলো? কারণ যখন এটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফ্লাক্সের যখন পরিবর্তন হচ্ছে, আবেশ প্রক্রিয়া, এটার মধ্যেও আসলে কি পাওয়া গেছে? আবেশিত তড়িৎচালক শক্তি পাওয়া যায়। মানে একটার প্রভাবে আরেকটার মধ্যেও আবেশ প্রক্রিয়াতে তড়িৎচালক শক্তি পাওয়া যায়, তাকে বলা হয় পারস্পরিক আবেশ। এটাকে কি বলা হয়? পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ গুণাঙ্ককে আমরা লিখি হচ্ছে এম দ্বারা লিখি, হ্যাঁ, এম দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে লিখি আমরা যে ফাই সমানুপাতিক হচ্ছে আই, আগের মতোই সমানুপাতিক উঠে গেলে কি ফাই সমান সমান কি আমাদের এম আই। এন সংখ্যক পাকের জন্য কি লেখা যাবে? এন ফাই সমান সমান হচ্ছে আমাদের কি এম আই। আগে ছিল এল আই, এখন হবে কি এম আই। আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এম ডিআই বাই ডিটি, মাইনাস এম ডিআই বাই ডিটি। আর আগে ছিল মাইনাস এল ডিআই বাই ডিটি, আর এখন কি লেখা যাবে? যে মাইনাস এম ডিআই বাই ডিটি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এম হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এবং এটা একক আবেশ গুণাঙ্কের একক লিখে রাখি আমরা। আবেশ গুণাঙ্ক স্বকীয় হোক আর পারস্পরিক হোক, আবেশ গুণাঙ্ক একক, এটা একক হচ্ছে বলা হয় হেনরি। এইচ এর একক কি বলা হয়? একক বলা হয় হেনরি, ঠিক আছে? হেনরি। সেটা হচ্ছে আমাদের স্বকীয় এবং পারস্পরিক আবেশ, যে একটার জন্য আরেকটার মধ্যে সৃষ্টি হয়েছে যে পারস্পরিক আবেশ, আর নিজেরটার জন্য নিজেরটার মধ্যে সৃষ্টি হয়েছে হচ্ছে স্বকীয় আবেশ। সো আশা করি এতটুকু জিনিস এই লেন্জের সূত্রের আগ পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো একটা রিভিউ করে দিচ্ছি, দেখো কী কী আমরা দেখলাম এখান থেকে, একটু রিভিউ করে দিই, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা একটা দেখে ফেলবো। দেখো চুম্বক ফ্লাক্স আমরা ফার্স্টে দেখলাম, এই যে চুম্বক থেকে এরকম বলরেখা বের হয়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়, হ্যাঁ, চুম্বক ফ্লাক্স কোনটা থিটা কীভাবে হবে সব কিছু বুঝে ফেললাম, ঠিক আছে? তারপর দেখো বদ্ধকুণ্ডলীর এই ব্যাপারগুলো বুঝলাম, যে বদ্ধকুণ্ডলীর মধ্যে অথবা দণ্ডচুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকলেই আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যায়। সেই মানটা কিসের উপরে নির্ভর করে, এবং সেক্ষেত্রে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা কত হয় সেটা আমরা ফ্যারাডে সূত্র থেকে জানতে পারলাম। এবং আমরা এখান থেকে সক্রিয় আবেশ এবং পারস্পরিক আবেশেরও সূত্র জানলাম। কিন্তু দিকটা কোন দিকে হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো কোন দিকে সৃষ্টি হলো, দিকটা আমরা এখনও দেখিনি। দিকটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, যে আবিষ্ট প্রবাহটা কোন দিকে গেল, কীভাবে যাবে, সেটা তোমাকে জানতে হবে, এবং বাকিটুকু আমাদের হয়ে যাবে। সো আশা করি এতটুকু জিনিস তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো, আশা করি এতটুকু জিনিস সুন্দর মতো তোমাদের ক্লিয়ার। সো সবাই কেমন লাগলো কমেন্টে একটু জানাও। তোমাদের কমেন্টে একটু পরে আমি দেখবো, যেহেতু আমি ফোনটা বন্ধ হয়ে গেছে দেখতে পারলাম না। সো তোমরা একটু কমেন্টে জানাও, কমেন্ট একটু জানাও, ইনশাল্লাহ
আশা করি বুঝতে পেরেছো, কমেন্টে জানিয়ে রাখো, আমি তোমাদের কমেন্টগুলো সবার কমেন্ট দেখবো, ঠিক আছে? সো আশা করি একদম সব কিছু ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো এতটুকু। সূত্র মাত্র পেয়েছি আমরা 2 থেকে 3টা, আরও কিছু সূত্র, ছোটো ছোটো সূত্র সামনে আসবে। সো ভালো থাকো, দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।